watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো বাজেট 2020-2021 সাল নিয়ে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই তো কিছুদিন হয়ে গেল আমাদের অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে বাজেট পেশ করেছে। আমরা সেই বাজেট নিয়ে কিছুটা পর্যালোচনামূলক একটি আলাপের চেষ্টা করব আজকে আপনাদের সামনে রেখে। আমাদের সাথে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মুস্তাফিজুর রহমান। আসুন আমরা স্বাগত জানাই অধ্যাপক মুস্তাফিজুর রহমানকে এবং তার সাথে কিছুটা বাজেট নিয়ে আলাপচারিতা করি, যাতে করে আমরা বুঝতে পারি কি হচ্ছে এই বাজেটে। আসুন স্বাগত জানাই অধ্যাপক মুস্তাফিজুর রহমানকে। ধন্যবাদ স্যার। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। অবস্থার প্রেক্ষাপটে যতটুকু ভালো থাকা যায়। আমি যেহেতু আমার সূচনা বক্তব্যে বলেছি দর্শকদের উদ্দেশ্যে যে আমরা চেষ্টা করব বাজেট নিয়ে কিছুটা সাধারণভাবে বোঝার আপনার কাছ থেকে। আমি প্রথমেই জানতে চাচ্ছি, এই যে বাজেট প্রতি বছর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মাননীয় মন্ত্রী জাতীয় সংসদে পেশ করে, এটি কি বাধ্যতামূলক? এটি কি সাংবিধানিক একটা দায়িত্ব, নাকি এটা শুধুমাত্র অ্যাকাউন্টেবিলিটি থেকে এটা করা হয়? আপনি যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। ধন্যবাদ ডক্টর আসিফ। আপনার যারা দর্শক আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আপনার একটা ভালো উদ্যোগের সাথে তারা আছেন, এবং আমিও আপনার সাথে পরিচিত হতে পেরে এবং আপনার এই প্রোগ্রামে আসতে পেরে আমারও ভালো লাগছে। কারণ আমি মনে করি যে এ ধরনের প্রোগ্রাম সাধারণ মানুষকে অর্থনীতি সম্বন্ধে, আমাদের দেশ সম্বন্ধে পরিচয় করানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা, একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। আপনি যে প্রসঙ্গটা দিয়ে শুরু করেছেন, 11 তারিখে তো আমাদের মহান জাতীয় সংসদে 11ই জুন বাজেট পেশ করলেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী। এটা আপনি বলেছেন যে এটা কি সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা আছে কিনা, জবাবদিহিতার কোনো বিষয় কিনা। আসলে সাংবিধানিক বাধ্যবাধকতাও আছে, এবং এটা একটা জবাবদিহিতারও ব্যাপার, একটা অ্যাকাউন্টেবিলিটিরও ব্যাপার। সরকারের ব্যয় এবং সরকারের যে আয়, এটা অর্থনীতির একটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটা হলো যে আমরা ব্যক্তি খাতের উপরে বা বাজারের উপরে সবসময় সবকিছু ছেড়ে দিতে পারি না। অনেক সেবা আছে, অনেক কর্মকাণ্ড আছে যেখানে সরকারকেই অগ্রগণ্য ভূমিকা পালন করতে হয়। সেটা সরকারের জনগণের জন্য জনকল্যাণমুখী কর্মকাণ্ড হতে পারে, আবার ব্যক্তি খাতকে প্রণোদিত করার জন্য সরকারকে এগিয়ে আসতে হতে পারে। মার্কেটের বিভিন্ন ডিস্টরশন থাকে, বাজার ব্যবস্থার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। অনেক সময় বাজার তার নিজস্ব গতিতে চলে, কিন্তু হয়তো বন্টনের ব্যাপারটা সে দেখে না, সে হয়তো লভ্যতার ব্যাপারটা দেখে। এইসব জায়গায় সরকারের এবং পাবলিক ইনভেস্টমেন্টের মাধ্যমে ইন্টারভেনশনের প্রয়োজন হয়। অনেক দেশে অর্থনীতির আকারের তুলনায় এই যে সরকারের যে অর্থনীতিতে বাজেটের মাধ্যমে যে ইন্টারভেনশন, এটা কিন্তু অনেক বড়। যেমন আপনি যদি ফ্রান্সে দেখেন, এটা কিন্তু মোট যে জাতীয় আয় তার প্রায় 40%-এর মতো। কিন্তু আবার আমাদের মতো দেশে সরকারের যেহেতু অত অর্থ নেই, সেখানে হয়তো এটা শতকরা 17-18% জাতীয় আয়ের। কিন্তু এই 17-18% সরকার যদিও ব্যয় করে, এবং ব্যক্তি খাতে থেকে বাকি মনে করেন যে 82%-এর ব্যয় হয়, কিন্তু এই 17-18% কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা ব্যক্তি খাতের ওই ব্যয়কে প্রভাবান্বিত করে। ধরুন যে পদ্মা সেতুটা সরকার করছে, কিন্তু তারপরে এই পদ্মা সেতুটা হওয়ার পরে তারপরে যখন যানবাহন চলাচল করবে, বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি হবে, মানুষ শ্রম বাজারে আসা যাওয়া করবে, তখন কিন্তু ব্যক্তি খাতকে এই পদ্মা ব্রিজটা প্রণোদিত করবে, এবং ব্যক্তি খাতের যে বিনিয়োগ হবে এই ব্রিজের কারণে, সেই বিনিয়োগটাও কিন্তু একটা ইতিবাচক ভূমিকা এটা রাখবে। সুতরাং
বাজেটটা হলো সরকারের আয় এবং ব্যয়, তার একটা পরিচয়। এবং আমাদের মতো দেশে যেমন আমাদের যে বাজেটটা দেয়া হয়েছে, এটা আমাদের মোট অর্থনীতির 18% মতো এটা হয়েছে। এবং সেখানে সরকার কোন খাত থেকে আয় করবেন সেটার একটা হিসাব আছে, কোন কোন খাতকে অগ্রাধিকার দিয়ে ব্যয় করবেন সেটার একটা হিসাব আছে, একটা ঘাটতি থাকে, সে ঘাটতিটা কি দিয়ে পূরণ করবেন সেটারও একটা হিসাব থাকে। এবং বাস্তবায়ন, বিভিন্ন প্রজেক্টে এটা বাস্তবায়ন করতে হয়। বাজেটের আবার দুটো দিক আছে, একটা হলো রাজস্ব বাজেট আর একটা হলো উন্নয়ন বাজেট। রাজস্ব বাজেট থেকে আমরা চলতি যে ব্যয় আছে, বেতন দেওয়া, ভর্তুকি দেওয়া, ঋণ পরিষেবা, এগুলো করে থাকি। আর উন্নয়ন বাজেট আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়ে আমরা প্রজেক্ট বাস্তবায়ন করে নতুন বিনিয়োগ করে সরকার সেটা করে থাকে। ধন্যবাদ স্যার আপনাকে ক্লারিফাই করার জন্য। ব্যাপারটা মনে হয় আমাদের দর্শকদের জন্য বেশ পরিষ্কার হলো। আমি যদি সাধারণ জনগণের পার্সপেক্টিভে, তাদের প্রেক্ষাপটে আপনাকে জিজ্ঞেস করি, বাজেট যখনই পেশ করা হয় মহান জাতীয় সংসদে, সেটা এবারই হোক বা যে কোনো সময়ের ক্ষেত্রে হোক না কেন, আমরা সবাই মেনে নিতে পারি না। এক দল বলে খুবই ভালো একটি বাজেট হয়েছে, আরেক দল বলে কি না এখানে আরো উন্নত কিছু থাকা উচিত ছিল, আরো এটা চেঞ্জেস আসা উচিত ছিল, এটা থাকলে ভালো হতো, ওটা কেন নেই। তো আমি যদি সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউতে বলি যে এমন কি হতে পারতো না যারা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স, যেমন আপনাদের মতো লোকজন, এবং আমি জানি না কি হয় যদিও বা, সবাইকে নিয়ে বাজেটের আগে যদি এই ধরনের পরামর্শ করে বুঝে শুনে সমন্বয় করে তারপরে কি বাজেট প্রণয়ন করা যায়, বা এরকমই কি হয়? আসলে কেমন করে এটা কাজ করে, ফাংশনটা কিভাবে কাজ করে, বাংলাদেশে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা কিভাবে এটা ফাংশন করে সমন্বয়ের ক্ষেত্রে? সাধারণত যদিও আমাদের যে অর্থ মন্ত্রণালয় আছে তারা বাজেটটা প্রণয়ন করেন, কিন্তু প্রণয়নের আগে তারা কিন্তু সরকারেরও বিভিন্ন যেসব মন্ত্রণালয় আছে তাদের কোন ধরনের ব্যয় দরকার, কোন ধরনের প্রজেক্ট দরকার, সেগুলো তারা সেখান থেকে হিসাব নেন। তারপরে যেখান থেকে অর্থ আয় হবে, যেমন আমাদের দেশের শতকরা 85% কিন্তু আসে হলো আমাদের ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউ, যেটা জাতীয় রাজস্ব বোর্ড। তাদের থেকে তারা কতটুকু আদায় করতে পারবেন সেই হিসাব যেমন নেন, তারা আবার মন্ত্রণালয়গুলোর কাছ থেকে তাদের কি চাহিদা হতে পারে সেই হিসাব নেন। এটার বাইরে কিন্তু বড় ধরনের একটা আলাপ আলোচনা হয়, যদিও এবার কোভিড এর কারণে এটা অত ওইভাবে ব্যাপকভাবে হতে পারেনি, কিন্তু তারপরে লিখিতভাবে যেমন আমাদের কাছ থেকে এনবিআরও মতামত চেয়েছেন, আবার ফিনান্স মিনিস্ট্রিও কিন্তু মতামত চেয়েছেন, এবং বিভিন্ন যেসব সংগঠন আছে সংগঠনদের সাথেও কিন্তু আলোচনা হয়। সংগঠনরা তাদের দাবি দাওয়া উত্থাপন করেন, কোনটাতে শুল্ক কমানো উচিত, কোনটাতে শুল্ক বাড়ানো উচিত। যারা হয়তো আমদানি প্রতিস্থাপক বিভিন্ন শিল্প আছে আমাদের দেশের, তারা হয়তো বলেন যে শুল্ক বাড়ান যাতে করে আমাদের স্বার্থটা রক্ষা হয়। আবার আমদানি লবি আছে, তারা হয়তো বলে যে শুল্ক কমান, তারা যাতে দেশে বেশি বিক্রি করতে পারে। তো এখানে কিন্তু অনেক ট্রেড অফ আছে, মানে এক একজনের দৃষ্টিভঙ্গি তো এক এক রকম না। রপ্তানিমুখী শিল্পের দৃষ্টিভঙ্গি একরকম, আমদানি লবির দৃষ্টিভঙ্গি একরকম, আমদানি প্রতিস্থাপক শিল্প যারা আছে দেশে, অভ্যন্তরীণ চাহিদা এটা মিট করবেন, তাদের দৃষ্টিভঙ্গি একরকম। অর্থনীতিবিদদের মধ্যেও আপনি জানেন যে মানে দুই অর্থনীতিবিদ হলে তিন মতামত, আমাদের মধ্যেও মতামত বিভিন্ন ভিন্নতা থাকে। তো কিন্তু তারা এটা ঠিক যে আলাপ আলোচনা করেন, তবে আলাপ আলোচনার প্রেক্ষিতে তারা কি সিদ্ধান্ত নেবেন এটা কিন্তু সরকারের আলটিমেটলি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং রাজনৈতিক সিদ্ধান্ত। এবং গণতান্ত্রিক সমাজে আসলে জনপ্রতিনিধিরাই আলটিমেটলি ঠিক করেন, কারণ বাজেট একটা আবার রাজনৈতিক দর্শনেরও ব্যাপার। এবং আমরা যদি মোটা দাগে দেখি বাংলাদেশে যত বাজেট হয়েছে, সরকারের একটা রাজনৈতিক দর্শনও কিন্তু তার মধ্যে প্রতিফলিত হয়েছে। সুতরাং আলাপ আলোচনা তারা করেন, কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন, কিছু তারা করেন না। এবং কাজটা জটিল, যেটা আমি বললাম, এক একজনের এক এক রকম অগ্রাধিকার থাকে, আলাপ আলোচনা হয়, কিন্তু সবসময় যে সেসব আলাপ আলোচনা তারা অর্থনৈতিক যুক্তি দিয়ে গ্রহণ করেন সেটাও না, রাজনৈতিক দৃষ্টি দিয়ে অনেক সময় এগুলো প্রভাবান্বিত হয়, এবং তখন কিন্তু বাজেটের যে শৃঙ্খলা সেটাও আবার অনেক সময় বিচ্যুতিও হয় এসব কারণে।
হুম। আচ্ছা স্যার, বাজেটের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কি বাড়তে পারে বা কমতে পারে, এমন হ্যাঁ, কি? বাড়তে, হ্যাঁ, জি, হ্যাঁ। জি, বাড়তেও পারে আবার কমতেও পারে। এটা নির্ভর করে হলো যে আপনি ধরেন যে আমদানি শুল্ক, হ্যাঁ, যেমন এই যে এখন প্রথমেই যখন নাকি কোভিড আসলো, 17টার মতো পণ্যের উপরে শুল্ক কমানো হলো। হ্যাঁ, সেইটা আমাদের আমদানি শুল্ক, ভ্যাট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, রেগুলেটরি ডিউটিস, এগুলো সব শূন্য করা হলো। তার ফলে তখন কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য তার মূল্য, আমদানি মূল্য কমলো। আবার বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্টস, সেগুলোর উপরে শুল্ক ছিল, সেগুলো আবার কমানো হলো। তো সুতরাং শুল্ক বাড়িয়ে কমিয়ে সরকার মূল্যকে প্রভাবান্বিত করার চেষ্টা করে। কিন্তু আমাদের দেশে একটা যেটা সমস্যা হয় সেটা হলো যে যে অনেক সময় হয়তো আমদানি শুল্ক কমানো হলো, কিন্তু ভোক্তা পর্যায়ে সেটা প্রতিফলন সবসময় আমরা দেখি না। কিন্তু বৃদ্ধি হলে সেটা কিন্তু ভোক্তা পর্যায়ে খুব দ্রুত আবার চলে আসে। হ্যাঁ, তো এইটা একটা, এই জন্য যদিও মুক্ত বাজার অর্থনীতি, কিন্তু বাজারের উপরে নজরদারি, খবরদারির প্রয়োজন আছে। এবং অনেকে যাতে মজুত করে বা বাজার ম্যানিপুলেট করে যাতে সুযোগ না নেয়, সেটা যেমন কোভিড এর সময় তো এটা আরো 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 প্রয়োজন। কিন্তু কর যদি বাড়ানো হয়, শুল্ক যদি বাড়ানো হয়, তাহলে এটা বাজারের উপরে এটার একটা এফেক্ট পড়ে, এটা ঠিক। সুতরাং সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাজার যাতে এই মূল্য যাতে মুনাফার কারণে বা মজুদের কারণে যাতে এটা খুব বেশি উঠানামা না করে। কিন্তু শুল্কের একটা প্রভাব এটা বাজারের উপর পড়ে। তার মানে আপনি বলতে চাচ্ছেন ট্যাক্স বা ট্যারিফ এই ধরনের মেকানিজমের কারণে? যখন নেয় সেটা বাজারের উপরে একটা প্রভাব বিস্তার করে। স্যার, আপনাকে যদি এখন জিজ্ঞেস করি কস্ট বেনিফিট অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউতে বাংলাদেশের জন্য কোনটা ভালো, নিজস্ব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা নাকি আমদানি নির্ভরতা বজায় রাখা? কোনটা ভালো, কোনটা আইডিয়াল অপটিমাম সিচুয়েশন, কি বলবেন? দেখেন, না, এটা বিভিন্ন দেশে আমদানি রপ্তানি কিন্তু দুটোই আছে। হ্যাঁ, কোনো দেশ এরকম নেই যে একেবারে আমদানি রপ্তানি তারা করেন না। এক সময় ছিল আলবেনিয়া, মিয়ানমার, এগুলোকে বলা হতো ক্লোজড ইকোনমি, মানে বৈশ্বিক বিশ্ব বাজারের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু তাদের এটা অর্থনীতিকে এটার জন্য তাদের মূল্য দিতে হচ্ছে। কিন্তু কথাটা হলো যে আপনি ভারসাম্যটা কোন জায়গায় রাখবেন। যেমন আমাদের রেডিমেড গার্মেন্টস, আমরা বিশ্ববাজারে এখন চীনের পরেই দ্বিতীয় অবস্থা। এটা আমাদের প্রায় 30 লাখের উপরে আমাদের শ্রম নিয়োজনের সুযোগ করে দিচ্ছে। এইখান থেকে আমাদের প্রায় $30 বিলিয়ন উপরে আমাদের বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। সুতরাং আমরা এই সুযোগটা নিয়েছি। আবার অন্য দিক থেকে আমার দেশের যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্য অনেক সময় আমার নিজস্ব যে উৎপাদন, সেই উৎপাদন যথেষ্ট মাত্রায় না হতে পারে, আমাকে তখন আমদানি করতে হয়। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমি কোন শিল্পকে যদি বিশেষ সুবিধা দিয়ে, যেমন আমরা ট্যাক্স হলিডে দেই, হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা দেই, এগুলো দিয়ে কিন্তু আমরা অনেক সময় আমাদের দেশে যাতে শিল্পটা থাকে, আমাদের যাতে আমদানি বেশি না করতে হয়, সেটাও কিন্তু আমরা করে থাকি। কিন্তু এটা করতে যে এই যে আমি প্রণোদনা দিব বা ট্যাক্স হলিডে দিলাম, মানে ট্যাক্স আমি তার কাছ থেকে নেব না, এই যে তাকে যে বিভিন্ন যেসব সুযোগগুলি আমি দিচ্ছি, এটারও তো একটা কস্ট আছে। তো অনেক সময় যেটা হয় যে কৃত্রিম ভাবে এগুলা করতে গেলে তখন কিন্তু দেখা গেল যে বিশ্ববাজারে হয়তো আপনি অনেক কম দামে কিনে আনতে পারতেন, কিন্তু আপনি এই মাথা ভারী প্রশাসন, লস মেকিং ইন্ডাস্ট্রি, এগুলোকে বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে আপনি কৃত্রিম ভাবে এগুলোকে রেখে দিচ্ছেন। হ্যাঁ, তখন কিন্তু দেখা যায় যে ওই হয়তো বলা হচ্ছে যে শ্রমিকের চাকরি চলে যাবে ইত্যাদি। কিন্তু বৃহত্তর অর্থনৈতিক প্রেক্ষাপটে অনেক সময় কিন্তু এগুলোকে প্রাইভেটাইজ করে দেওয়া বা শেয়ার মার্কেটে শেয়ার ছেড়ে দেওয়া, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক সময় এইসব কঠিন সিদ্ধান্ত কিন্তু আমাদের করা উচিত। সুতরাং আমি বলবো যে আমি রপ্তানি বাজারের যে সুযোগ আছে আন্তর্জাতিক বাজারে সেটারও সুযোগ নেব, আবার আমার স্থানীয় যে উৎপাদন শিল্প, সেটা যদি আমি স্ট্র্যাটেজিক্যালি মনে করি কৌশলগত ভাবে যে এটার একটা সম্ভাবনা আছে, ইভেন ইম্পোর্ট হলেও তার সাথে সে কম্পিট করে টিকে থাকবে, তাহলে আমাকে সেটাকেও আমাকে সহায়তা দিতে হবে। সো এইখানেই পলিসি মেকারের
যে কৌশলী একটা যে পদক্ষেপ এবং বিশেষজ্ঞদের সাথে মিলে ঠিক করা কোনটা আমি রপ্তানিমুখী শিল্প করব, কোনটা আমি আমদানি প্রতিস্থাপক শিল্প করব, কতটুকু সহায়তা দিব, কয় বছরের জন্য সহায়তা দিব, কারণ এগুলোরও কস্ট আছে। তো সেটার উপরই আসলে ভালো নীতি নির্ধারক এবং ভালো না নীতি নির্ধারক এদের পার্থক্যটা বোঝা যায়। আচ্ছা স্যার, বাংলাদেশ সরকারের জন্য কোনটা বেশি ঝুঁকিকর? সেটা কি যদি বিদেশি দাতা সংস্থাদের কাছ থেকে লোন নেয় সেটা বেশি ঝুঁকিকর, নাকি দেশীয় যেসব ব্যাংক আছে তাদের কাছ থেকে লোন নেওয়াটা বেশি ঝুঁকিকর, নাকি বাংলাদেশের সরকারের সরকারি ব্যাংক থেকে লোন নেওয়াটা বেশি ঝুঁকিকর? কোনটা ভালো, কোনটা বেশি ঝুঁকি? দেখুন, এই যে বাজেটে তো আমাদের একটা ব্যয় আছে আর একটা আয় আছে, এবং মাঝখানে এটা হলো আমাদের বাজেটের যে ডেফিসিট আমরা বলি, ফিসকাল ডেফিসিট। ব্যক্তির সাথে রাষ্ট্রীয় বাজেটে বড় পার্থক্য হলো যে ব্যক্তি হিসাবে আমরা যখন নিজেদের বাজেট করি আমরা আয় অনুযায়ী ব্যয় ঠিক করি, কিন্তু রাষ্ট্র আগে ব্যয়টা ঠিক করে, তারপরে কত অভ্যন্তরীণ সঞ্চয় করতে পারবে সেটা ঠিক করে। মাঝখানে যে ডেফিসিটটা, যে পার্থক্য, এটা আপনি ঠিকই বলেছেন, সেটা সে ব্যাংক ঋণ দিয়ে নিতে পারে, টাকা ছাপিয়ে সেটাকে পূরণ করতে পারে, আমাদের কাছে জনগণের কাছে সে সঞ্চয়পত্র ইত্যাদি বিক্রি করে তারপরেও টাকা নিতে পারে, অথবা বৈদেশিক সাহায্য যেটা আপনি বলেন, চারটা উপায় হতে পারে। তো মূলত যেটা করে সেটা হলো যে ব্যাংকিং ব্যবস্থা থেকে নেয়, অথবা এনএসডি সার্টিফিকেট ইত্যাদি বিক্রি করে, অথবা বিদেশি থেকে নেয়। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে ব্যাংকিং ব্যবস্থা থেকে নেওয়া ভালো না বিদেশ থেকে নেওয়া ভালো, এটার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার যদি নেয় তাহলে সেটা ব্যাংকিং ব্যবস্থার কি ধরনের তার শক্তিমত্তা আছে, যে সরকারকে দেবার মতো কতটুকু আছে। কারণ সরকার নিলে আবার ব্যক্তি খাতের যে ঋণের প্রয়োজনীয়তা, সেখানে আবার একটা টানাপোড়েন হতে পারে। এটা হলো একটা বিবেচনার বিষয়। সুতরাং সেটা তাকে বিবেচনায় রাখতে হয় যে ব্যক্তি খাতের যাতে যখন ক্রেডিটের প্রয়োজন হয় তখন যাতে সরকারের ক্রেডিটের কারণে সে যাতে, যেটাকে আমরা অর্থনীতি বলে, ক্রাউড আউট হয়ে না যায়। হ্যাঁ, আর দ্বিতীয় যেটা সেটা হলো আপনাকে চিন্তা করতে হবে যে কস্টটা কি। যেমন আমরা এখন দেখি যে আমরা যেহেতু স্বল্পোন্নত দেশ এবং নিম্ন আয়ের দেশ থেকে অবশ্য এখন নিম্ন মধ্য আয়ের দেশ হয়েছে, কিন্তু আমরা বাইরে থেকে যখন ঋণ গ্রহণ করি সেই ঋণের কিন্তু সুদ তুলনামূলকভাবে কম। সুতরাং সরকার, যেমন আমরা এখন বলছি যে এবার যে বিভিন্ন দেশ থেকে যেসব সহায়তা আসছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এসব মাল্টিন্যাশনাল ইনস্টিটিউশন থেকে আসছে, এগুলো কিন্তু কোভিড এর কারণে স্বল্প সুদে পাওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং তাহলে বেশি টাকাটা বিদেশ থেকে এবার যদি আনা হয়, কারণ দেশ থেকে নিলেও এটারও কিন্তু ঋণ পরিষেবার একটা দায়ভার আছে, বিদেশ থেকে নিলেও নিতে হবে সেই দায়ভারটা। কিন্তু যদি সেটার সুদের হারটা কম হয় বাইরে থেকে নিলে, তাহলে আমি বাইরে থেকে নেব। জেনারেলি মিক্স হয়, এটা একটা বিভিন্ন সূত্র থেকে তারা এটা নিয়ে থাকেন। তবে কোনটা থেকে বেশি নেবেন, কোনটা থেকে কম নেবেন, যেমন এবার আমরা আমাদের সিপিডির যে একটা 12 তারিখে আমরা যে একটা মিডিয়া ব্রিফিং করলাম বাজেটের পরের দিন সকালে, সেখানে কিন্তু আমরা বলেছি যে ব্যাংকিং খাত থেকে বেশি যেটা সরকার টার্গেট করেছে ওইটা নিতে গেলে ব্যক্তি খাতের যে ব্যাংকিং খাতের উপরে ঋণ নির্ভরতা, সেখানে সমস্যা হতে পারে। সুতরাং যত বেশি সম্ভব বাইরে থেকে ঋণ গ্রহণ করা, কিন্তু সেটার ক্ষেত্রে তাদের বিভিন্ন আবার শর্ত থাকে, শর্ত পরিপালনের একটা প্রশ্ন থাকে, সেগুলো আমাদের পালন করতে হবে। তবে দুটোই আমাদের দরকার, এবং মিক্সটা কোন জায়গায় হবে সেটা আমাদের কত সুদে আমরা নেব, সুদ পরিশোধের সক্ষমতা কতটুকু আছে, সেগুলোকে বিবেচনা করতে হবে। এবার আসি একদম সরাসরি এই বাজেট নিয়ে আলোচনায়, যেটা মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে পেশ করলো। আমার খুব জানতে ইচ্ছা করছে, এই বাজেটে তো COVID-19 কে সামনে রেখে বিশেষ ব্যবস্থার কথা মাথায় রেখেই তারা খাতওয়ারি যেসব অ্যালোকেশন করেছেন সেটা করতেই পারেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ধরুন COVID-19 আমাদের জীবনে আসেনি, তাতেও কি বাংলাদেশ সরকার বা অর্থ মন্ত্রণালয় ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য বা কন্টিনজেন্সি প্ল্যানের জন্য কোনো একটা
বরাদ্দ কি সব বাজেটই রাখে নাকি কোনো বাজেটই রাখে না সাধারণত? জেনারেলি একটা কন্টিনজেন্সি একটা একটা থাকে যে কারণ আমাদের দেশে তো অনেক বছরই আমরা দেখি যে বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার হয়, হ্যাঁ, কোনো বছরে বেশি হয়। এই বছর তো কোভিড এর সময় আমফান আসলো, হ্যাঁ। সো সরকারের ওরকম একটা ব্যবস্থা থাকে। তবে এখন কোভিড এর কারণে অর্থনীতিতে যত বড় বিচ্যুতি দেখছি আমরা, ডিসরাপশন দেখছি, এটা কিন্তু বাজেটে ফোর্সে করা হয় নাই। এটা সম্ভবও ছিল না যে এত বড় একটা হঠাৎ করে, যেখানে নাকি আমাদের 2 মাসের জন্য একটা মোটামুটি গভর্নমেন্ট হলিডে ডিক্লেয়ার হবে, একটা লকডাউনের মধ্যে আমরা চলে যাব, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে, খাদ্য ভ্যালু চেইন ছাড়া অন্য সবকিছু মোটামুটি বন্ধ হয়ে যাবে, হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে শিল্প কারখানা থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থার জন্য তো প্রস্তুত ছিল না। যে কারণে এখন আমাদের চলমান যে অর্থ বছর, যেটা এখন 2019-20, সেখানেও কিছু পরিবর্তন করতে হয়েছে এবং অবশ্যই 2020-21-এও বেশ কিছু পরিবর্তন করতে হচ্ছে। স্বাস্থ্য খাত, সামাজিক নিরাপত্তা খাত, কৃষি, শ্রম নিয়োজন, এই যে চারটার কথা বললাম, এগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যদিও আমরা মনে করি যে যেভাবে অনুমানগুলো করা হয়েছে সেই অনুমানের মধ্যে দুর্বলতা আছে, এবং আমরা মনে করি যে যেভাবে বরাদ্দ দেওয়া হয়েছে সে বরাদ্দগুলিও আরো অন্যভাবে হতে পারতো, অগ্রাধিকারগুলি অন্যভাবে আরো সাজানো সম্ভব ছিল। যেমন আমাদের অনুমিতিটা কি, কোভিড কি আমাদের এটা কেটে যাবে এবং আমরা আবার অর্থনীতির পুরনো ধারায় ফিরে যাব খুব দ্রুত, এইটাই কি আমার অনুমান? নাকি কোভিড আমাদের আরো বেশ কিছুদিন আমাদের অর্থনীতির উপরে, আমাদের এটা অর্থনৈতিক বিপর্যয়, স্বাস্থ্য বিপর্যয়, মানবিক বিপর্যয় এবং সামাজিক বিপর্যয়, তো সেইটা কি প্রলম্বিত হবে নাকি এটা 2 মাসের মধ্যেই আমরা আবার একটা জায়গায় চলে যাব? মনে হচ্ছে যে বাজেটটায় এই প্রলম্বনের বিষয়টা খুব একটা বিবেচনা নেওয়া হয় নাই। এটা হলো আমাদের একটা সমালোচনার দিক। যদিও স্বাস্থ্য খাতে 10,000 কোটি টাকা রাখা হয়েছে একটা থোক বরাদ্দ এই কোভিড মোকাবেলার জন্য। এখানে দুটো প্রশ্ন, একটা যেটা সেটা হলো যে এমনিতেই স্বাস্থ্য খাতে আমাদের জিডিপির 1%-এরও কম আমরা ব্যয় করে থাকি, এটা দক্ষিণ এশিয়াতে সর্বনিম্ন। আর আউট অফ পকেট ব্যয় যেটা জনগণ করে, এটা আবার দক্ষিণ এশিয়াতে সর্বোচ্চ। তো এটা হলো একটা সমস্যা, যেখানে হু বলেছে যে ক্রমান্বয়ে 4% অফ জিডিপির সম পরিমাণে নিয়ে যাও, সেখানে আমরা 1%-এরও কম গত আমাদের সব সময়। দ্বিতীয়ত যেটা, যে এই টাকাও আমরা খরচ করতে পারি না। গত 10 বছরে বাজেট যা দেওয়া হয়েছে তার 85% খরচ হয়েছে। এখন এই যে এখন যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে সেইটাই আমাদের বিবেচনা করতে হবে। এই কোভিড কালীন আমরা এই যে 2 মাস যে এটার মধ্যে দিয়ে গেলাম, স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যয় করার সক্ষমতা, অ্যালোকেশনের ডেফিসিয়েন্সি, আমাদের এই যে প্রয়োজনীয় জনবল যেটা সেটা নেই, এই যে সমস্যাগুলি, এগুলোকে কিভাবে আমরা কাটিয়ে আমরা এই কোভিডকে মোকাবেলা করব, আমাদের মনে হয়েছে যে আরো এটাতে সুনির্দিষ্ট প্রস্তাবগুলি থাকলে ভালো হতো, আমরা বুঝতে পারতাম যে অনুমানটা কি। আপনি তো নিশ্চয়ই বাজেটের ব্যাপারগুলো ভালোভাবে পর্যালোচনা করেছেন। আপনি যেহেতু বলেন সিপিডি তে এটা নিয়ে একটা মিডিয়া কনফারেন্সও হয়ে গেছে। তো আমি জানতে চাচ্ছি যে পাবলিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে 8.1% অফ জিডিপি ধরা হয়েছে, আপনার কি মনে হয়, আপনি যদি বেঞ্চমার্ক অনুযায়ী কম্পারিজন করতে বলি, এটা কি যথেষ্ট, নাকি আপনি মনে করছেন বাংলাদেশের মতো একটি দেশের এটা আরো ডাবল ডিজিটে চলে যাওয়া উচিত ছিল? কি মনে হয় এটা আপনার? বাংলাদেশের আপনি ভালো প্রশ্ন করেছেন, কারণ প্রবৃদ্ধি করতে গেলে বিনিয়োগ করতে হবে এবং বিনিয়োগটা 3 ভাগে আসতে পারে। একটা হলো সরকারি বিনিয়োগ, একটা হলো বেসরকারি বিনিয়োগ, আর একটা হলো বৈদেশিক বিনিয়োগ। তো বাংলাদেশে আমরা দেখেছি যে বৈদেশিক বিনিয়োগ যে এই ধরনের প্রাক্কলন আমরা করি তার থেকে অনেক কম হয়, বিকজ আমাদের ইজ অফ ডুইং বিজনেস বলি বা আমাদের এখানে বিভিন্ন গ্যাসের প্রাপ্যতা বলি, আমাদের পোর্টের বিভিন্ন সমস্যার কথা বলি, জেনারেল যে রেগুলেটরি এনভায়রনমেন্ট আছে সেটা
দুর্বলতা, অবকাঠামোর দুর্বলতা, এগুলোর কারণে আমাদের এখন পর্যন্ত আমাদের বৈদেশিক বিনিয়োগ কম। যদিও স্পেশাল ইকোনমিক জোন 100টা করার কথা বলা হয়েছে, 20-25টা যদি আপ এন্ড রানিং হয়, আমরা আশা করছি যে আমাদেরও বিনিয়োগ ভিয়েতনামের মতো বাড়বে, কিন্তু সেটা হতে এখনো সময় লাগবে। কিন্তু সরকারি বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ এই কারণেও যে, যেটা আমি বলছিলাম প্রথম দিকে, যে এটা ব্যক্তি খাতের বিনিয়োগ বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকেও এটা প্রণোদিত করার ক্ষেত্রে আর কি, যেমন ব্রিজ আমার করতে হবে, সড়ক করতে হবে, পোর্ট ডেভেলপ করতে হবে, তাহলে ব্যক্তি খাত বিনিয়োগ করে দ্রুত বাইরে পাঠাতে পারবে এগুলো। তো আমাদের দেশে কিন্তু একটাই ইতিবাচক দিক, যেটা যে গত কয়েক বছরে, 10 বছরে এই শতাংশ হিসাবে এই 5% থেকে আপনি যেটা বললেন যে 8+% আমাদের এটা গেছে জিডিপির অংশ হিসাবে, এটা ভালো। এবং আমাদের মতো দেশে সরকারি বিনিয়োগের প্রয়োজন আছে, মেগা প্রজেক্টের প্রয়োজন আছে, আমাদের এনার্জি দরকার, আমাদের সড়ক দরকার, আমাদের ব্রিজ দরকার। একটা পদ্মা ব্রিজ হচ্ছে, সেখানে আমাদের আরো একটা ব্রিজের প্রয়োজন পড়ে যাবে। যমুনা ব্রিজ হয়েছে, বঙ্গবন্ধু ব্রিজ, সেখানে আরেকটা ব্রিজের আমাদের প্রয়োজন অলরেডি আমরা অনুভূত হচ্ছে আমাদের কাছে। তো এইগুলোতে সরকারের বিনিয়োগ অবশ্যই লাগবে, সরকার বিনিয়োগ করবে, কিন্তু এই বিনিয়োগটা যাতে ব্যক্তি খাতের বিনিয়োগকে প্রণোদিত করতে পারে। 8% আমরা করলাম, কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগ তো গত 5 বছরে এই 23%-এর কাছাকাছি স্থবির হয়ে আছে, 23-24। বৈদেশিক বিনিয়োগ তো ওইভাবে আসছে না। সুতরাং আমাদের এটা হলো একটা। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে সরকারি বিনিয়োগের টাকাটা সাশ্রয়ী ভাবে ব্যয় হচ্ছে কিনা, সময় মতো ব্যয় হচ্ছে কিনা, সুশাসনের সাথে ব্যয় হচ্ছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। 100 টাকার প্রজেক্ট আমি যদি 300 টাকায় করি, 4 বছরেরটা যদি আমি 7 বছর লাগাই, তো তাহলে তো সেটার থেকে যে রিটার্ন আসবে, সেই রিটার্নটা তো আমার কম হবে। এখন মনে করেন আমি একটা সরকারি খাতে একটা বিদ্যুৎ উৎপাদন করছি, সেখানে যদি করাপশন হয়, সেখানে যদি বিলম্বিত বাস্তবায়ন হয়, টাকা যা প্রাক্কলন করা হয়েছিল তার থেকে বেশি খরচ হয়, তাহলে ইলেকট্রিসিটির দামটা কিন্তু বেশি হবে। সেই দামে যদি প্রাইভেট সেক্টরকে কিনতে হয়, তাহলে প্রাইভেট সেক্টরের প্রতিযোগিতা সক্ষমতা থাকে না। তাহলে দেখেন, সরকারি বিনিয়োগের সাথে কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগেরও একটা সরাসরি একটা সংযোগ আছে। সুতরাং সরকারি বিনিয়োগ ভালো, স্ট্র্যাটেজিক্যালি করতে হবে, এমন ভাবে করতে হবে যাতে করে সেটা প্রাইভেট সেক্টরের বিনিয়োগকে উৎসাহিত করে, জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন, কর্মসূচি সৃষ্টি, এগুলোতেও সহায়তা করতে পারে। আমি যদি বলি, এই বিশেষত এই বাজেটকে সামনে রেখে আপনাকে বলতে, আপনার কি মনে হয় এটা কি বাস্তবধর্মী চিন্তা যে প্রাইভেট ইনভেস্টমেন্ট এই সময়, করোনাকালীন সময় আগের মতোই হবে বা আগের চেয়ে আরো বেশি হবে? এটা ঠিক আমরা বুঝতে পারছি না, আপনার কি মনে হয়? এটা অবশ্যই, এটা কিছুটা তো অনিশ্চয়তা রয়ে গেছে, যেটা আমি বলছিলাম, যে মনে করেন যে আমরা তো কোভিডে এখনো উপরের দিকে বাংলাদেশের কার্ভ, আনলাইক মেনি আদার কান্ট্রিজ যেখানে এটা পিকে উঠে ফ্ল্যাট হয়ে নিচের দিকে যাচ্ছে, আমাদের কিন্তু প্রত্যেক দিনই আমরা কিন্তু এই রেকর্ড আমাদের পাচ্ছে। সুতরাং সেই প্রেক্ষিতে এখন ব্যক্তি খাতের যে প্রাক্কলন করা হয়েছে, যেমন আপনি দেখবেন সরকার বলছেন যে এই চলমান অর্থ বছর 2019-20-এ প্রাইভেট ইনভেস্টমেন্ট ছিল জিডিপির 12% সমপরিমাণ, আগামী বছরে প্রাক্কলন করা হচ্ছে 24%, তার মানে একেবারে ডাবল। তো সেইটা যদি করতে হয়, তাহলে কিন্তু অর্থনীতিকে অনেক চাঙ্গা হতে হবে, ব্যক্তি খাত, ব্যক্তি উদ্যোগ, এটা চাঙ্গা হতে হবে। সেইটা আপনি দেখেন, যেমন রেডিমেড গার্মেন্টস এর চাহিদা বিশ্ববাজারে কিরকম হবে, তার উপরে কিন্তু নির্ভর করবে আমাদের এখানকার যে উদ্যোক্তা, তিনি কতটুকু বিনিয়োগ করতে পারবেন না পারবেন। সুতরাং সবটা আমাদের উপরে না। বৈশ্বিক মন্দা, সেটাও একটা আমাদের অশনি সংকেত দিচ্ছে। অভ্যন্তরীণ ক্ষেত্রে আমাদের আয় কমে গেলে, চাহিদা কমে গেলে ব্যক্তি খাতের বিনিয়োগও তখন কমে যায়। শুধু অনেকগুলি ফ্যাক্টরের উপর নির্ভর করবে। তবে এবং ব্যাংকের ঋণ প্রাপ্তির কথাও আমি বললাম, যে ব্যক্তি খাত বিনিয়োগ করতে গেলে তার ঋণ লাগবে, সেই ঋণ দেওয়ার সক্ষমতা ব্যাংকের আছে কি। সুতরাং অনেক কিছু ফ্যাক্টরের উপরেই নির্ভর করবে যে এটা কতটুকু এটা সম্ভব। কিন্তু আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, ব্যক্তি খাতের বিনিয়োগ আরো অনেক বেশি হওয়া প্রয়োজন ছিল, কিন্তু সেটা আমরা করতে পারছি না বিভিন্ন ধরনের আমাদের প্রতিবন্ধকতার কারণে।
হুম। এবার যদি আসি মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলার ক্ষেত্রে, আমি যদি বলি মুদ্রাস্ফীতি এমন একটা জিনিস যেটা সাধারণ জনগণকে বেশ স্বস্তি দেয়। যদি ইনফ্লেশন রেটটা কম থাকে আমাদের জন্য বেশ ভালো। জনসাধারণকে বেশি এর মূল্য দিতে হয় না তার পণ্য কেনার ক্ষেত্রে। এই যে বিগত কিছু বছর ধরে, আমি যদি বলি 5, 7, 10 বছর ধরে বাংলাদেশ সরকার মুদ্রাস্ফীতির হার একটি সুন্দর একটি স্টেডি রাখতে পেরেছে 5, 6 এর মধ্যে, এখন তো 5.4% ধরা হচ্ছে। এর কৃতিত্ব আপনি কাকে দেবেন? না, এটা আমি নিশ্চয়ই বলবো যে বাংলাদেশ সরকার, সেন্ট্রাল ব্যাংক, তারা যে মুদ্রানীতি যেটা তারা করে থাকেন, একটা টার্গেট থাকে, সেই টার্গেটের ভেতরে কিন্তু তারা এটাকে রাখতে পেরেছে। ক্ষেত্র বিশেষে বিভিন্ন পণ্যের নাম যে আরো উঠানামা করে নাই তা না, কিন্তু আমরা যদি গড় ধরি, সেখানে খাদ্য মূল্যস্ফীতি এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দুটো আছে এখানে। তো খাদ্য মূল্যস্ফীতিটা যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের দেশে মোটামুটি ভাবে এটা স্টেডি আছে, অবশ্যই এটা সরকারের কৃতিত্ব। অনেক দেশে দেখা গেছে যে মূল্যস্ফীতির হার এত বেশি থাকে যে জনগণের জীবনযাত্রার মান, তার ক্রয় ক্ষমতা, এটার উপরে এটার একটা বিরূপ প্রভাব পড়ে। সুতরাং আমার মনে হয় যে এটা সরকারের অবশ্যই কৃতিত্ব এবং সেন্ট্রাল ব্যাংকেরও কৃতিত্ব। স্যার, এক্সপোর্ট চলতি অর্থ বছরে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকার মনে করছে 10 ভাগ ডিক্রিজ হয়ে যাবে, কিন্তু আগামী অর্থ বছর, আমি 2021 15% গ্রোথ আছে। এটা তো গাড়ির গিয়ারের মতো আমার মনে হচ্ছে। আমি যদি রিভার্স গিয়ার থেকে নিউট্রাল, নিউট্রাল থেকে আমাকে ফরওয়ার্ড যেতে হবে, তাহলে এই যে 25%-এর একটা রোল অন, এটা কি সম্ভব? আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয় যে এটা খুবই এই টার্গেট অর্জন দুরূহ হবে। আমরা কিন্তু দেখছি যে বৈশ্বিক বাজারে অলরেডি একটা মন্দা দেখা যাচ্ছে। আমাদের মেজর যেসব মার্কেট, আমাদের তো শতকরা প্রায় 70 ভাগই আমরা কিন্তু বিক্রি করে থাকি আইদার ইউরোপিয়ান ইউনিয়নে অথবা নর্থ আমেরিকাতে। তো সেখানে কিন্তু একটা মন্দাভাব দেখা যাচ্ছে। জাপান অলরেডি নেগেটিভে চলে গেছে, ইউকে নেগেটিভে চলে গেছে, ইউরোপের অনেক মার্কেট নেগেটিভে চলে গেছে, ইউএস এর অবস্থা তো আপনি জানেন। তো সেখানে চাহিদার দিক থেকে আমরা কিন্তু একটা বড় ধাক্কা খাচ্ছি। আমাদের যে সবচেয়ে বড় যেটা, আমাদের 84% এক্সপোর্ট রেডিমেড গার্মেন্টস, তার যে অর্ডার এখন আসছে, সামার অর্ডার, তারপরে অটাম অর্ডার, এগুলো থেকেও বোঝা যাচ্ছে যে একটা ডিপ্রেসড মার্কেট। সুতরাং 15%-এর গ্রোথ, এটা এটা আমার কাছে মনে হয় যে এই টার্গেট পূরণ করাটা খুবই কঠিন হবে। একটা যেটা, সেটা হলো যে খেয়াল রাখতে হবে যে এবার তো আপনি ঠিকই বললেন যে নেগেটিভ গ্রোথ, তো নেগেটিভের ওই লো বেজের উপরে হায়ার পেস অফ গ্রোথ করাটা কিন্তু রিলেটিভলি ইজিয়ার। হ্যাঁ, তো সেই হিসাবে হয়তো আমরা একটা লো বেজের উপর একটা হাই গ্রোথ রেট হয়তো আমরা করতে পারবো, কিন্তু সমস্যাটা যে জায়গায় সেটা হলো যে আমাদের সরবরাহের দিক থেকেও আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। কোভিড এর কারণে লকডাউন করতে হয়েছে, ফুল ফোর্সে উদ্যোক্তারা এখনো আসতে পারেন নাই। হেলথ বিভিন্ন ধরনের, তাদের বিভিন্ন ধরনের কনসার্ন আছে ফ্যাক্টরিগুলোতে। আর চাহিদার দিক থেকে একটা সংকট আছে, আর সরবরাহের দিক থেকে একটা চাপ আছে। এই দ্বিমুখী চাপের ফলে আমাদের রপ্তানি খাতের এবারে যে পারফরমেন্স হবে, আমি গুডস রপ্তানি বলছি, সার্ভিসেস রপ্তানিও বলতে পারি আমরা। আপনি রিয়াদে আছেন, সেহেতু আমাদের সার্ভিসেস রপ্তানি যেটা রেমিটেন্স, সেটা নিয়ে হয়তো আলাদা আপনি প্রশ্ন করতে পারেন, বাট গুডস রপ্তানিতে একটা আমরা দেখছি যে অশনি সংকেত, চাহিদার দিক থেকেও আছে, সরবরাহের দিক থেকেও সংকট আছে। স্যার, তাহলে ধরুন আমি আরএমজি সেক্টরের মানুষ, তাহলে আমি কি করব? এটা তো গার্মেন্ট, এটা এমন কিছু না যে আমি না খেলে মরে যাব। এটা তেমন না যে না পোশাক পরলে আমি বেঁচে থাকতে পারবো না। এটা তো গ্লোবালি একটা চাহিদার একটা ডাউন টার্ন হতেই পারে এই মহামারীর কারণে, যেটা হচ্ছে আপনি যেটা বললেন না। আবার এটা এমন একটা জিনিস যেটা আমি পুশ করতে পারি না আমার লোকাল মার্কেটকে, যে সবাই কাপড় কেনেন আমাদেরকে সার্ভাইভ করতে হবে, সেটাও পারছি না। তাহলে আমরা করবোটা কি? যারা আরএমজি সেক্টর আছেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি হবে? আমরা তো রাতারাতি আমাদের প্রোডাক্ট লাইন চেঞ্জ করতে পারবো না। সেক্ষেত্রে কি হবে এই সেক্টরের? আমি যদি বলি নেক্সট 1 ইয়ার, আপনার যদি বিশেষ কোনো পরামর্শ থেকে থাকে। সরকার কিন্তু প্রথম যে প্রণোদনাটা দিয়েছিলেন সেটা হলো রেডিমেড গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য 5,000 কোটি টাকা। আপনার খেয়াল আছে হয়তো।
তারপরে কিন্তু আরো বেশ কয়েকটি আমাদের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড আছে, সেখানে 12,500 কোটি টাকার একটা ঋণ লাইন খোলা হয়েছে। তারপরে বৃহৎ শিল্পের জন্য যে 30,000 কোটি টাকা দেওয়া হয়েছে, সেখান থেকেও তারা ঋণ নিতে পারবেন স্বল্প সুদে। সুতরাং সরকার কিন্তু বেশ চেষ্টা করছেন, কিন্তু চাহিদার যে সমস্যাটা, যেমন এখন আগের যেসব অর্ডার ছিল অনেকে এগুলোকে এখন বাতিল করতে যাচ্ছে, যে আমাদের দেশে বিক্রি করব না, আমরা নিয়ে কি করব। অর্ডার কিন্তু তো আগেই দিয়েছে, 3 মাস আগে দিয়েছে অর্ডার। তারপরে বলছে যে হ্যাঁ আমরা নিতে পারি, আমরা যে প্রাইস তখন কোট করেছিলাম ওইটাতে হেভি ডিসকাউন্ট দাও। এই ধরনের চাপের মধ্যে কিন্তু আছে, এবং এই চাপটা কিন্তু অব্যাহত থাকবে। কিন্তু তারপরও আমি বলবো যে আবার আমাদের কিছু সুযোগও আছে, যেমন চীন থেকে অনেকেই আবার সরিয়ে অর্ডার সরাতে চাচ্ছে, কারণ চীনে কস্ট বেড়ে গেছে এবং তাদের সেখান থেকে বায়াররা, ব্র্যান্ডরা অন্য বাজার খুঁজছে, যেটা নাকি আমরা সুযোগ কিছুটা পাচ্ছিলাম। এই চলমান বছরটা বাদ দিলে কিন্তু আমাদের গ্রোথ রেট ভালোই ছিল, ডাবল ডিজিটে ছিল। সো ভিয়েতনাম এই সুযোগটা নিচ্ছে, ভারত বড়ভাবে আসার চেষ্টা করছে, ক্যাম্বোডিয়া আসছে। সুতরাং প্রতিযোগিতাও বাড়ছে, কিন্তু বাজারে চাহিদা কমছে। এখন এর মধ্যে কিভাবে আমরা স্থান করে নেব? একটা যেটা, সেটা হলো যে আমরা তো খুব লাক্সারি আইটেম বিক্রি করি না, খুব বেসিক টি শার্ট থেকে শুরু করে অন্যান্য বেসিক আইটেম বিক্রি করি, এগুলোর চাহিদা তুলনামূলকভাবে কমে আর কি। হ্যাঁ, বরং বেশি দামের জিনিস থেকে মানুষ এসব সময় কম দামের জিনিসের দিকে চলে আসে। এটা আমরা 2007-08-এর মন্দার সময়ও দেখেছি। সুতরাং সুযোগ আছে যে এইগুলোকে নেওয়ার। তারপরে মেডিকেল বিভিন্ন যেসব পিপি থেকে শুরু করে অন্যান্য যেগুলো আছে সেগুলোর চাহিদা বাড়ছে, বিশেষায়িত টেক্সটাইলের চাহিদা বাড়তে পারে। এই সুযোগগুলো আমাদের মাথায় রাখতে হবে। তবে অবশ্যই একটা চ্যালেঞ্জিং টাইমের মধ্য দিয়ে যেতে হবে আগামী 1 বছর নিঃসন্দেহে। এই যে শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি রেমিটেন্স ফ্লো বেশ স্টেডি এবং অলওয়েজ পজিটিভ। তারপর আমরা খবরের কাগজে শুনছি বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফেরত আসছে প্রবাসী বাংলাদেশিরা। কি মনে হয় ইন লঙ্গার রান, স্পেশালি আমি যদি বলি আগামী 1-2 বছর অর্থনৈতিক ক্ষেত্রে, আপনি কি মনে করেন রেমিটেন্সকে নিয়ে আমাদের আবার নতুন করে কিছু ভাবতে হবে, নাকি মনে করেন there is nothing to worried about at this moment? দেখুন, আমাদের তো এবারে টার্গেট ছিল প্রায় $17 বিলিয়ন রেমিটেন্স আসবে। আমাদের রপ্তানি থেকে শুরু করে, আমাদের বাণিজ্যিক ভারসাম্য থেকে শুরু করে, আমাদের অভ্যন্তরীণ সঞ্চয়, সেগুলোর সবকিছুই কিন্তু কমছে। রেমিটেন্সটা কিন্তু এখনো আমরা স্টেডি ফ্লো আছে, এবং 4 জুন আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে আসছে। 4 জুন পর্যন্ত $16.4 বিলিয়ন, যেটা গত বছরেরটাকে ক্রস করেছে। সুতরাং এই বছর আমরা গত বছর থেকে একটা প্রবৃদ্ধি পাবো, জুন 30 যদি আমি ধরি হিসাব। কিন্তু তারপরও আমরা যেটা দেখছি যে প্রায় 2 লাখের মতো আমাদের মানুষ ছুটিতে আসছিলেন, দেশে চলে আসছেন। তারা আবার কখন যেতে পারেন? আপনি সৌদি আরবে আছেন, আমি দেখলাম সৌদি আরবে, আপনি আমার থেকে আরো অনেক ভালো জানবেন, ভিএটি নাকি 5% এর জায়গায় 15% হয়েছে। কোলা যেটা ছিল যে কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট, এই কোলা এটা এখন আর দেয়া হবে না, অনেককে বলা হয়েছে, হ্যাঁ, যে অটোমেটিক যে একটা অ্যাডজাস্টমেন্ট। সো এন্টারপ্রেনাররা অনেকে কিন্তু কৃচ্ছ্রতা সাধন করছেন। সেক্ষেত্রে যারা অলরেডি সেখানে আছেন, তাদের কতটুকু তারা তাদের সুবিধাগুলোকে রাখতে পারবেন, টিকিয়ে রাখতে পারবেন, তাদেরকে আবার ফেরত পাঠানো হয় কেন? সৌদি আরবেই তো প্রায় 22 লাখের মতো বাংলাদেশি আছেন, একটা বড় অংশ সেখান থেকে আসে। আমাদের রেমিটেন্সের মিডল ইস্ট থেকে আসে শতকরা 60% উপরে। সুতরাং সেই জায়গাটাতে আমাদের কিন্তু একটা বড় আশঙ্কা। আপনি হয়তো দর্শকদের সাথে ইনফ্যাক্ট আপনি বলতে পারেন আমাদেরকে যে আপনি কি মনে করছেন হোস্ট কান্ট্রিতে থেকে, আমরা তো সেন্ডিং কান্ট্রি, আমরা তো এক ধরনের পার্সপেক্টিভ। সো আমাদের একটা আশঙ্কা হলো যে নতুন মানুষ যারা যাচ্ছিলেন, দেখেন শ্রমবাজারে প্রতি বছর 20 লাখ মানুষ আসে, তার মধ্যে গত 7-8 বছর কিন্তু 6 লাখ করে প্রতি বছর বাইরে গেছেন। তাহলে অভ্যন্তরীণ শ্রমবাজারের চাপটাও কমলো, তাই না? 1/3 এর মতো বাইরে গেছে। এখন আগামী বছর সেটা যেতে পারবেন কিনা আমাদের সন্দেহ।
ফেরত পাঠিয়ে দেয় কিনা আমাদের আশঙ্কা, হুম, রেমিটেন্সের এই ফ্লো থাকবে কিনা আমরা সন্দিহান। সুতরাং আমি বলবো যে রেমিটেন্সের দিক থেকেও আগামী বছর খুবই চ্যালেঞ্জিং হবে, এবং এই যে বর্তমান বছরে যে আমরা একটা ভালো করলাম সেটা অব্যাহত রাখা, আগের মতো শ্রমিক যাওয়া 6 লাখের মতো গেল, এগুলো আমার মনে হয় যে হয়তো হবে না। এবং তেলের দাম কমে গেছে আপনি জানেন, হুম, তার ফলে তারাও তো অনেক ধরনের অটার্কি পলিসি পার্সু করছে, যেখানে নাকি তারা নিজেদের ব্যয় কমাতে চাচ্ছে, সরকারি ব্যয় কমাতে চাচ্ছে, উদ্যোক্তারা নতুন বিনিয়োগ করছেন না। এরকম একটা অবস্থায় তো শ্রম বাজারও খুব একটা ইতিবাচক বলে আমার মনে হচ্ছে না, যেখানে আমরা প্রবাসীদেরকে পাঠাতে পারবো এবং প্রবাসী আয়ও বৃদ্ধিমান থাকবে। আপনি যেহেতু আমাদেরকে একটু রেফার করলেন, সেহেতু আমি বলতে চাচ্ছি যে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ সৌদি আরব এমন একটি দেশ যেখানে তাদের নির্ভর করতে হয় অন্য দেশের শ্রমিকদের প্রতি, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশের শ্রমিকরা যে বিশাল একটি নাম্বার, যেটা বলে 22 লাখের উপরে হয়তোবা, তারা যে ধরনের কাজ করে, এটা এমন ধরনের কাজ যেটা সৌদি গভর্নমেন্ট রিপ্লেস করতে চায় না অন্য কোনো ন্যাশনালিটি বা তাদের ন্যাশনালিটি দিয়ে। সো সেক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি একটা প্রভাব পড়বে, যেটা আমাদের জন্য বেশি একটা ভালো দিক। তবে অবশ্যই কূটনৈতিক ভাবে স্ট্রংলি অ্যাপিয়ার করতে হবে বাংলাদেশ গভর্নমেন্টকে। কারণ আপনি তো জানেন গার্ডিয়ান ছাড়া যে কোনো সন্তানের ভয়েস সেটা স্ট্রং হয় না। সো অলওয়েজ ওই গুরুত্বটা বেশি পাবে যদি তার গার্ডিয়ানশিপটা থাকে গভর্নমেন্ট থ্রুতে। সো আমি আপনার কাছে জানতে চাবো একটি ব্যাপার, যে এই যে বাজেটটা পেশ করলো আমাদের অর্থমন্ত্রী, এই বাজেটে কি খেলাপি ঋণ গ্রহীতা যারা তাদের সংখ্যা কমতে পারে? কোনো ইনিশিয়েটিভ দেখছেন যেটা খুব স্ট্রংলি গভর্নমেন্ট লুক আফটার করছে যাতে করে ঋণ খেলাপি সংখ্যা কমবে? দেখুন, আমাদের সমালোচনার দিক যেটা এই বাজেটের, তার মধ্যে একটা যেটা ছিল সেটা ছিল, আপনি যদি 2019-20 বাজেট, যেটা চলমান বাজেট, এটা যদি দেখেন, এই বাজেট যেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রীর প্রথম বাজেট ছিল, সেই বাজেটে কিন্তু উনি বলেছিলেন যে ঋণ খেলাপি যারা, তাদের প্রতি আমরা কঠোর অবস্থান নেব। আমরা একটা ব্যাংকিং কমিশন করব, যে ব্যাংকিং কমিশন যে সুপারিশগুলো করবে সেই সুপারিশগুলো আমরা বাস্তবায়ন করব। হ্যাঁ, কারণ এটা আপনি জানেন যে প্রায় 10% হলো আমাদের টোটাল যে আমাদের লেন্ডিং আছে, তার শতকরা 10 ভাগ হলো, এটা হলো কুঋণ, যেটা আমরা নন পারফর্মিং লোন বলি, এনপিএল। তো 10% এটা একটা বড়, এর মধ্যে অনেক আছে উইলফুল ডিফল্টার, মানে ইচ্ছা করে বছরের পর বছর দেয় না, ডাইরেক্টররা একজন আরেকজনকে দেয়। এই কোভিড এর মধ্যেও আপনি নিশ্চয়ই খবর রাখেন যে কিভাবে পিস্তল ঠেকিয়ে ঋণ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আপনি চিন্তা করেন, তো তাহলে এরকম একটা অবস্থায় আমাদের যেটা আর কি আশঙ্কা, সেটা হলো যে, এবং যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, যে যারা ডিফল্টার তারা যদি 2% তারা যদি আপফ্রন্ট পে করে, তাহলে তাদেরকে রেগুলারাইজ করার সুযোগ দেওয়া হয়েছে ইত্যাদি। একই পরিবার থেকে বোর্ড মেম্বার ছিল আগে 2 জন, এখন 4 জন করা হলো। ছিল 6 বছর প্রত্যেকের ম্যাক্সিমাম, করা হলো 9 বছর। তো উল্টো দিকে সংস্কারগুলি যাচ্ছে, এবং এইটার ফলে যারা নাকি নন পারফর্মিং লোন করে, যারা নাকি ডিফল্টার, হেবিচুয়াল ডিফল্টার, উইলফুল ডিফল্টার, এদেরকে শাস্তি না দিয়ে এরা বরং এগুলো সুযোগ সুবিধা কিভাবে লুপ হোলস গুলো কাজে লাগায় সেটা নেয়। এবং এখন তো এই কোভিড আসছে, এবং তার ফলে অনেক উদ্যোক্তা যারা ভালো সৎ আগে দিয়েছেন তাদেরও এখন দিতে অসুবিধা হচ্ছে। সুতরাং আমি বলবো যে ব্যাংকিং সেক্টর একটা দুর্বল জায়গায় ছিল যখন কোভিড আমাদেরকে হিট করেছে। একটা দুর্বল শরীরে যদি একটা রোগ যদি হিট করে, আপনি জানেন যে সেটা মানুষটাকে আরো দুর্বলতর করে দিতে পারে, ওষুধটা যদি ঠিক মতো না হয়। এখন ওষুধটা হলো এদের প্রতি একটা নির্মোহ একটা ভাব নিয়ে, এদের এই যারা উইলফুল ডিফল্টার আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, আইনের যেসব দুর্বলতাগুলি আছে সেই দুর্বলতাগুলিকে অ্যাড্রেস করা, সংস্কার করা, ব্যাংকিং কমিশনের মতো একটা অবজেক্টিভ একটা কমিশন করে তার পরামর্শগুলোকে বাস্তবায়ন করা। এবং বেশি যেটা সেটা হলো যে এই যেগুলো নাকি সংস্কার প্রয়োজন, যে বোর্ড মেম্বার একই পরিবার থেকে কতজন হতে হবে, কয় বছর থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে কিনা, তাদেরকে তাদের ভূমিকা রাখতে দেওয়া হয় কিনা, এইসব জায়গাগুলো। এবং কিছু কিছু জায়গায় হয়তো আপনার একুইজিশন এন্ড মার্জারও লাগবে।
আমাদের দেশে 59টা ব্যাংকের দরকার আছে কিনা, এবং আমরা দেখেছি এই যে 4th জেনারেশন এখন ব্যাংক দেওয়া হচ্ছে, এগুলোর তো কোনো অনেক জায়গায় প্রয়োজন নেই, এবং এগুলো বিভিন্ন ভাবে এগুলো দেয়া হলো বিভিন্ন বিবেচনায় প্রেসার গ্রুপের কাছে আত্মসমর্পণের মাধ্যমে। তো সেগুলো কিন্তু অর্থনীতির জন্য ভালো না। আমরা আশা করব যে এই কোভিড এর কারণে সেসব সংস্কার কর্মসূচি থেকে আমরা যেন বিচ্যুত না হই, এবং ব্যাংকিং সেক্টর ইজ লাইফ ব্লাড অফ দ্য ইকোনমি, এটা যাতে শক্তিশালী অবস্থান নেয়। স্যার, আপনি যদি সাধারণ জনসাধারণদের কথা মাথায় চিন্তা করে একটু সাধারণভাবে আমাদেরকে বলতেন, আমরা যে শুনি যে এবার বাজেটে বলা হলো 10% ট্যাক্স দাও, কালো টাকা সাদা করো। হাউ ডাজ ইট ওয়ার্ক? এটা কিভাবে কাজ করে? এটাকে আমি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে বলবো এটা কালো টাকা, এটা আপনি নেন, আমি আপনাকে 10% দেওয়া, কিভাবে এটা কাজ করে? এটা অনেকটাই এরকম, নো কোশ্চেনস আস্কড। হ্যাঁ, এটা নিয়ে দুদক কিছু করতে পারবে না, আপনাকে জিজ্ঞাসা করবেন না, কোনো প্রশ্ন করা হবে না, আপনি টাকাটাকে 10% দিয়ে আপনি সাদা করে ফেলুন। এইটা বছরের পর বছর করা হয়, কিছু কিছু সেক্টরে করা হয়, যেমন আপনি এটা দিয়ে রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগ করতে পারেন, আপনি এটা দিয়ে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করতে পারেন। এবার আরো সেটা সম্প্রসারণ করা হয়েছে, কিন্তু আমরা সবসময় এটার বিরুদ্ধে আমরা বলেছি। দেখেন, এখন পর্যন্ত অনেক বছরে এটা দেয়া হয়েছে, মাত্র 16,000 কোটি টাকা এটা থেকে আদায় করা হয়েছে, যার মধ্যে আপনি যদি 10% যেটা বলবেন, যদি আমি 16,000 কোটি টাকা 10% ধরি, তাহলে 1600 কোটি টাকা সরকার আদায় করেছে গত এত বছর ধরে। একমাত্র 2007-08-এ যখন নাকি কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, সেই আর্মি ব্যাক্ট, তখন 9,000 কোটি টাকা এই সুযোগটা দিয়ে বলা হয়েছিল যে আর দেওয়া হবে না, সুতরাং এটা দাও, এবং না দিলে যদি ধরা পড়ো তাহলে কঠিন শাস্তি আছে। তখন 9,000 কোটি টাকা এটা থেকে আদায় হয়েছে, আর বাকি সব মিলে 7,000 কোটি টাকা। তার মানে হলো যে এত লক্ষ লক্ষ কোটি টাকা যাদের হাতে আছে, তারা এগুলো তোয়াক্কা করেন। আমার এই 10% বা দিয়ে লাভ কি, যদি আমার না দিয়েই যদি আমি থাকতে পারি, বা দেশের থেকে এটা যদি বাইরে নিয়ে যেতে পারি। গত 10 বছরে আমাদের প্রায় গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে যে 2010 থেকে 2017 পর্যন্ত তাদের যে লেটেস্ট যে ফিগার আছে, 5 লক্ষ কোটি টাকার মতো দেশের বাইরে চলে গেছে। হ্যাঁ, তো সুতরাং এইটা আমরা বলি যে এইটার ফলে 3টা জিনিস হয়, আমি সংক্ষেপে বলি। একটা হলো যে এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য না, এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য না, তার কারণ আমি একজন সৎ ট্যাক্স পেয়ার 30% দিলাম, আর একজন দিল না, পরের বছর এসে 10% কে দিল, তাহলে একজন সৎ ট্যাক্স পেয়ারের উপরে এইটার নৈতিক একটা নেতিবাচক প্রভাব হয়। হ্যাঁ, সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য। অর্থনৈতিক ভাবেও এটা খুব একটা লাভজনক না, যেটা আমি বললাম যে গত এত সময় আমরা 50 বছরে যতগুলো দিয়েছি, মাত্র 16,000 কোটি টাকার মতো আদায় হয়েছে, আর ওই বছর বাদ দিলে 7,000 কোটি টাকা, সরকার হয়তো 700-800 কোটি টাকা ট্যাক্স পেয়েছে এর মধ্যে থেকে। সুতরাং অর্থনৈতিক ভাবে ওইটা ফলপ্রসূ। রাজনৈতিক ভাবেও সাধারণ মানুষও মনে করে যে কেন এইসব যারা করাপশন করে টাকা করেছে, অপ্রদর্শিত আয় আছে, ট্যাক্স দেয় নাই সময় মতো, তাদেরকে কেন আমরা সুবিধা দেব। সুতরাং রাজনৈতিক ভাবেও আমার মনে হয় এটা সরকারের অনুকূলে বোধহয় যায় না। সুতরাং নৈতিক, অর্থনৈতিক, রাজনৈতিক 3 দিক থেকেই এটা আমার কাছে মনে হয়েছে অগ্রহণযোগ্য। একটা জিনিস সরকার এবার ভালো করেছে, সেটা হলো যে তারা বলেছে যে কেউ যদি ওভার ইনভয়েস এবং আন্ডার ইনভয়েস করে, এটার মাধ্যমেই আমাদের ওই ইলিগাল ফ্লোর প্রায় 80% যায় বাইরে, দেশের বাইরে, ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো যেটাকে বলে। তো সরকার এবার করছেন ওইটা ধরতে পারলে, যখনই ধরবেন, এটার যে পরিমাণ তারা এটা করেছে 50%, ওইটার সমপরিমাণ তারা ফাইন আদায় করবেন, ট্যাক্স নিবেন। তো এটা একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এখানে এভাবে না করে এই ধরনের আইন নিয়ে আইন প্রয়োগ করলেই হতো এটা আরো ভালো হবে, এবং মানুষের কাছেও এটা ভালোভাবে এটা গ্রহণযোগ্য হবে। তাহলে আমি আরেকটু যদি একটু বলি, টাকাটা আমার, এটা তো আমি জানি এটা সাদা টাকা নাকি কালো টাকা। তাহলে কি মনে করছে, ফর এক্সাম্পল, আমার কাছে 100 কোটি টাকা আছে, আমি সরকারকে আয়কর দিচ্ছি 60 কোটি টাকা দেখিয়ে, যেটা দেখাচ্ছি না সেটাই কি আমার কালো টাকা? হ্যাঁ, সেটাই, যেটা আপনি ওইটা ট্যাক্স ফাইলে দেখান নাই। সুতরাং ট্যাক্স ফাইলে না দেখিয়ে আপনি দুভাবে এটা হতে পারে। আপনি লিগালি আয় করেছেন, আপনি একটু মনে করেন যে আপনি একজন প্রফেশনাল, আপনার আয়টা লিগাল, কিন্তু আপনি লিগাল ওই 100 টাকার মধ্যে 60 টাকা দেখিয়েছেন,
মানে আমি একজন ডাক্তার, আমি বিভিন্ন ভিজিট ইত্যাদি নেই, 100 টাকা আমি আদায় করি, আমি 60 টাকা দেখো, কিন্তু আমার 100 টাকাই কিন্তু লিগাল ইনকাম, কিন্তু আমি 60 টাকা প্রদর্শন করেছি আর 40 টাকা হলো অপ্রদর্শিত। এইটা একটা সুযোগ হয়তো আমাকে দিল যে এটা আপনি একবার দিতে পারেন, দুবার দিতে পারেন, বছরের পর বছর দিলে সেটাই আমাদের কোশ্চেন। 1 2 নাম্বার যেটা আরেকটা হতে পারে, সে ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, তাহলে সে ওইটাও অপ্রদর্শিত কিন্তু ইললিগালি আর্ন। আর প্রথমটা হলো অপ্রদর্শিত বাট লিগালি আর্ন, দুটোই কালো হয়ে গেল আপনি যদি ট্যাক্স না দেন। হ্যাঁ, তো এখন আপনি লিগালটাকে হয়তো আপনি হয়তো সাদা করলেন, কিন্তু যে নাকি এই চুরি করে করাপশন করেছে সেও কিন্তু এই সুযোগটা নিয়ে নিচ্ছে। তাহলে সমাজে কিন্তু দেখেন আপনার গুড গভর্নেন্সের দিক থেকে কিন্তু একটা সমস্যা হয়। আমি যদি কালো টাকার মালিক হই, সরকার বলল কালো টাকা নিয়ে আসো, 10% আমাকে ট্যাক্স দাও, কালো টাকা সাদা করো, আমি কেনই বা আসবো? আমার মাথায় কি চিন্তা থাকবে না যে আমি চিহ্নিত হয়ে যাচ্ছি সরকারের কাছে যে আমি একজন কালো টাকার মালিক, বা মানুষজনের কাছে আমি লাইমলাইটে চলে আসলাম, সেই ধরনের ব্যাপার স্যাপার? এটা একটা কাজ করতে পারে, কিন্তু এগুলো যারা করেন সরকারের বিভিন্ন সুরক্ষা আছে, আপনার নাম তাদের দেওয়ার কথা না, হ্যাঁ, বা আপনাকে কিন্তু জিজ্ঞাসা করার কথা না যে আপনি কোথা থেকে এটা পেয়েছেন। সুতরাং সেই সব সুরক্ষা দিয়েই এই সুযোগগুলো দেয়া হয়। কিন্তু সমস্যা হলো যে বিভিন্ন দেশে যখন এগুলো দেয়া হয় তখন কিন্তু বলে দেয় যে এটা তোমাকে একবার দিলাম, এর পরে কিন্তু এই ধরনের সুযোগ আমরা আর কাউকে দেব না। তখন মানুষ সামনে এগিয়ে আসে। হ্যাঁ, সো এটা এই না যে তার নাম বলে দিচ্ছে যে এ এত টাকা করেছে, হ্যাঁ, বা তার একটা সোর্স অফ ইনকাম জিজ্ঞেস করছে, ব্যাপারটা কিন্তু সেটা না। কিন্তু আমাদের কথাটা হলো যে নাকি হয়তো ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, তাকে তো আরো আইনের আওতায় আনা দরকার। তাকে তার ওই টাকাটাকে কেন নো কোশ্চেন আস্ক করে 10%, এটা হলো 1। আর 2 নাম্বার হলো যেমন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় তখন যেটা করেছিল, প্রযোজ্য যে আয়কর তার উপরে পেনাল্টি দিয়ে। সুতরাং দেখেন একজন যিনি 25% কর দিয়েছেন, তার পাশে আরেকজন উনি দেন নাই করটা, ঠিক আছে, কিন্তু ওনাকে পরের বছর যখন কালো টাকা সাদা করতে দিল, ওনাকে বললো যে 25% তুমি দাও নাই, 25-এর সাথে আরো 10%, 30%, 35% তুমি দিয়ে এটাকে সাদা করো, সেরকম। তো সেটাও কিন্তু করা হয়নি। এই বাজেট পর্যালোচনা করে আপনার কি মনে হলো স্যার? এটা কি মানুষের যে রিয়েল ইনকাম সেটা কি বাড়াবে? ফর এক্সাম্পল, আগে হয়তো আমার মাস চালানোর জন্য 10,000 টাকা থাকতো, এই বাজেটের ফলে কি আমার 10,000 টাকা 10,000 টাকাই থাকবে, নাকি আরো বেশি থাকবে, নাকি আরো আমার কম থাকবে মাস চালানোর জন্য? কি মনে হয়? না, এটা দেখুন, মানে বাজেটে তো বেতন নির্ধারণ করে দিচ্ছে না আর কি। হ্যাঁ, বাজেটের একটা অংশ থাকে সরকারি কর্মচারী যারা আছেন, তার বেতন যদি এই বছর 10,000 হয়, বেসিক তার মধ্যে 5,000, তাহলে 5% যদি বাড়ে, সেখানে ওই 5,000-এর উপরে 5% হয়তো তার 250 টাকা বাড়বে। এইটুকুই কিন্তু। হ্যাঁ, কিন্তু তারপরও যেটা হয় সেটা হলো যে এই বাজেটে আমি যদি কর্মসংস্থান হয়, তাহলে ওই কর্মসংস্থানে আমার আয় বাড়তে পারে। এই বাজেটের কারণে যদি ব্যক্তি খাত বিনিয়োগ করে, সেখানে যে কর্মসংস্থানগুলি সৃষ্টি হবে, বা ব্যক্তি খাতে যিনি আছেন তার যে লাভ হবে, সেটার ফলে তার জীবনযাত্রার মান বাড়বে। সরকারের প্রত্যক্ষ কিছু ব্যয়ও আছে, যেমন দেখেন 50 লাখ মানুষকে 2,500 টাকা করে দিবেন, তাহলে ওই পরিবারটার কিন্তু 2,500 টাকা বাড়লো। সরকারের 1,250 কোটি টাকা খরচ হলো, কিন্তু ওই পরিবারটার আয় কিন্তু 2,500 টাকা বাড়লো। আমরা বলেছিলাম যে এটাকে আরো সম্প্রসারিত করা যায় কিনা। আরেকটা যেটা, সেটা হলো যে সরকারের যে সামাজিক নিরাপত্তা বলয় আছে, সেখানেও অনেক টাকা খরচ হয়। মুক্তিযোদ্ধা ভাতা আছে, সেগুলোতে তাদের হয়তো ভাতা যদি বাড়ে, তখন তাদের হয়তো টু দ্যাট এক্সটেন্ট তাদের হয়তো আয়টা বাড়ে। কিন্তু আম জনতার জন্য কিন্তু এটা নির্ভর করবে, সেটা অপ্রত্যক্ষ, যে বাজেটের মাধ্যমে শোভন কর্মসংস্থান হচ্ছে কিনা, ভালো আয়ের ব্যবস্থা হচ্ছে কিনা, তার উপরে।
এটা বাস্তবায়নের উপর নির্ভর করবে। হুম, যদি আমরা ভালো বাস্তবায়ন করতে পারি, আমাদের জিডিপি বাড়ে, তখন এটা 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 হবে। তবে এখানে এটাও মনে রাখতে হবে যে হয়তো গড়ে বাড়তে পারে, কিন্তু বৈষম্য বাড়তে পারে। হুম। সুতরাং কারা পাচ্ছে সেটাও একটা, আমি গড় করতে পারি, তাই না? আমি ৮ আর ১২-র গড় ১০, আবার ১৮ আর ২-এর গড় ১০। তা আমি কোনটা বাড়ালাম সেটাও নির্ভর করবে, যে বন্টনের যে যে ব্যাপারটা এবং বৈষম্যের যে ইস্যুটা, সেটাও এখানে গুরুত্বপূর্ণ। স্যার, আমি বুঝতে পারলাম সাধারণ জনগণ হিসেবে, যেহেতু আমি সরকারি চাকরি করি না, আমার বেতন বা আমার আয়ের কোনো পরিবর্তন ঘটবে না বাজেটের ফলে, সরাসরি বা অতটুক, ঠিক আছে। কিন্তু আমার না, ব্যয় ঘটবে যে যেটা বললাম, যে যদি এটা বেনিফিটলি হয়। ভালো ইনডাইরেক্টলি, হ্যাঁ, এটা হ্যাঁ। যদি ভালো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, হুম, তখন তখন হবে। এটা যদি ব্যবসায়ীদের কে ব্যবসা করার জন্য ভালো একটা সুযোগ সৃষ্টি করে দেয়, তাহলে ব্যবসায় তার লাভ হবে লাভ হবে, এবং আমার তার বেতন আয় বাড়বে, বাড়বে। সুবিধা হ্যাঁ, বাড়বে। সুতরাং সেটা অপ্রত্যক্ষ, নির্ভর করবে কিরকম আমরা বাস্তবায়ন করতে পারি। কিন্তু আমি তো একটা জিনিস আশা করতে পারি সাধারণ জনগণের পক্ষ থেকে, যে এমন একটা বাজেট হোক যেটা আমার আহ, খরচটাকে কমাবে বা বাড়াবে না, সেটা তো আশা করতে পারি নাকি? না, এখন সেটা হলো যে দেখুন, সাধারণত যেটা অর্থনীতিতে দেখা যায়, যে সেটা হলো, দেখুন, স্বাধীনতার পরে আপনি যদি একটা সাধারণ পণ্যের দাম ধরেন, সেটা থেকে তো এখন অনেক গুণ বেশি দাম, তাই না? হুম, কিন্তু এটাও তো ঠিক যে, মনে করেন যে কোভিড এর আগে যদি ধরি, আমাদের জনগণের সাধারণ জীবনযাত্রার মান তো বেড়েছে, হুম, তাই না? তার কারণ কি? তার কারণ ক্রয় ক্ষমতা বেড়েছে। হুম, আগে যদি ডিম আমি ৪ আনায় কিনতে পারতাম, আর এখন যদি আমাকে ১০ টাকায় কিনতে হয়, কিন্তু আমার আয় যদি তার থেকে বেশি হারে বাড়ে, তার মানে আমার ক্রয় ক্ষমতা বাড়লো। হ্যাঁ, সুতরাং সেইটাই হলো গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এটা বলতে হবে আমাদেরকে যে যে মোটামুটি ভাবে এখন পর্যন্ত আমাদের আগের প্রজন্ম থেকে পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম, সাধারণভাবে বলতে গেলে কিন্তু অর্থনৈতিক উন্নতি হয়েছে, বৈষম্য বেড়েছে, এটা একটা খারাপ দিক, কিন্তু সাধারণভাবে একটা উন্নতি হয়েছে। এটা আমরা আমাদের চারপাশেও দেখতে পারি। মানুষ কি খায়, কি পরে, কিভাবে থাকে, কতজন মানুষ স্কুলে যায়, মহিলাদের সমাজে স্থান কিরকম। সুতরাং অর্থনৈতিক, সামাজিক এবং আমি বলবো কিছুটা হলেও রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে। এই আমাদের ইতিবাচক অর্জনগুলোকে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো প্রয়োজন নেই, এবং হুম, সেটা হয়তো ঠিকও হবে না। কিন্তু তারপরও এই একবিংশ শতাব্দীতে তো আমাদের আবার আকাঙ্ক্ষাও বাড়ছে। আমাদের একটা নতুন প্রজন্ম গড়ে উঠছে, যার সামনের দিকে পা। সুতরাং তাকে তার আকাঙ্ক্ষা মতো একটা আমরা অর্থনীতি, রাজনীতি, একটা সমাজনীতি, আর্থসামাজিক একটা ব্যবস্থা দিতে পারছি কিনা, সেইটাই হবে হলো আমার রেফারেন্স পয়েন্ট। ভালো করছি, কিন্তু আরো ভালো করতে হবে। সেই জায়গাটায় যদি, ভালো করার জায়গাটা যদি পুরোটা করতে না পারি, তাহলে তো আকাঙ্ক্ষার সাথে আমাদের বাস্তবতার একটা পার্থক্য থেকে যাবে, যেটা ভালো না। হুম, 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 হুম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। এখন খুব ছোট করে আপনার কাছে যে সেক্টর ওয়াইজ একটু ফিডব্যাক নেব বাজেটের উপর, তারপরে আমরা আমাদের একদম শেষের প্রান্তে চলে যাব। স্যার, কোভিড-19 আমাদেরকে একটু নতুন করে ভাবতে শেখালো, চিন্তা করার খোরাক জোগালো। এখন আপনি সিপিটি থেকে যেটা বললেন, মিডিয়া কনফারেন্স করছেন অনলাইনে, যেটা আগে হয়তো কখনো ভাবেন আমি। এখন চিন্তা করতে হচ্ছে যে অফিস আদালতের বিভিন্ন মিটিং অনলাইনে হচ্ছে, কোঅর্ডিনেশন গুলো অনলাইনে হচ্ছে, পড়ালেখার কথাও চিন্তা করতে হচ্ছে অনলাইন বা ডিস্টেন্স এডুকেশনের। বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কোনো সন্দেহ নেই। আরো এগোবে এটাই আমরা আশা করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে বাজেট আপনি দেখলেন, কি মনে হয় এই বাজেট কি এডুকেশন সেক্টরের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে সেই ডিজিটালাইজেশন, অনলাইন এডুকেশন ওদিকে আরো নিয়ে যাবে? ওদিকে যাওয়ার জন্য কি আমরা যথেষ্ট অ্যালোকেশন বা কনসেন্ট্রেশন করতে পারছি, নাকি গতানুগতিক বাজেটই আসলো, অ্যালোকেশন করার দরকার করলাম, তারপর দেখা যাবে কি হয়? না, আমাদের দেশে একটা ভালো যে আমাদের ডিজিটাইজেশনের জন্য এই সরকারের, তো আপনি জানেন যে একটা স্লোগান আছে, ডিজিটাল বাংলাদেশ। তো সেইটার একটা ইতিবাচক ফলাফল কিন্তু আমরা আমরা পাচ্ছি। আপনি সেটা মোবাইল টেলিফোনের অ্যাক্সেস বলেন, ইন্টারনেটের অ্যাক্সেস বলেন,
এগুলো আমাদের বাড়ছে, অনেকগুলো সেবা এখন আমরা অনলাইন পাই। কিন্তু তারপরও আমি বলবো যে এই যে কোভিড এর কালীন শিক্ষা ব্যবস্থার কথা আপনি বললেন, কয়জনের স্মার্টফোন আছে, হ্যাঁ, যে তারা সেটা অনলাইনের মাধ্যমে নিতে পারবে। সুতরাং অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এই বাজেটেও শিক্ষার যে বরাদ্দ আছে, এই বরাদ্দটাকে স্ট্র্যাটেজিক্যালি আমাদের করতে হবে, যাতে করে এই ধরনের এই যে অনলাইন এডুকেশন, ইন্টারনেটের অ্যাক্সেস, ইন্টারনেটের খরচ, এগুলোকে আরো রেশনালাইজ করা, এগুলোর প্রয়োজন পড়বে। সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই যে অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের কিন্তু কমার্শিয়াল অ্যাক্টিভিটিসও এখন শুরু হয়েছে। আপনি দেখেন একটা বড় এই সার্ভিস সেক্টরটা কিন্তু, যেমন আমরা এখন বাসায় বসে আছি, সব কিন্তু অনলাইনে অর্ডার দিচ্ছি এবং গেটে দিয়ে যাচ্ছে, হ্যাঁ। সো এইটা কিন্তু বিস্তৃতি লাভ করেছে। আমাদের অনেকে এখন বিজনেস প্রসেস আউটসোর্সিং করেন, ঘরে বসে বাইরের বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপ করছে। আমাদের ইয়াং জেনারেশন খুবই, আমি বলবো যে একটা তাদের উদ্ভাবনী শক্তি, তাদের উদ্যোক্তা হিসাবে তাদের স্পিরিট, এগুলো কিন্তু আছে। এখন প্রয়োজন যেটা, সেটা হলো যে আমরা আমাদের বিনিয়োগ দিয়ে, এখন আমি যদি ইন্টারনেটের স্পিড যদি স্লো হয়, এটা যদি কস্টলি হয়, তাহলে তো আমি তাকে সাহস দিতে সহায়তা করতে পারলাম না। এই জায়গাগুলো তো অনেক আমাদের করা হয়েছে, এটা 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 আমাদের স্বীকার করতেই হবে, কিন্তু আরো অনেক কিছু করার আছে। সেটা না করতে পারলে আরেকটা ডিজিটাল ডিভাইড হয়তো হয়ে যাবে, সেটা কিন্তু কাম্য না। সুতরাং এই যে বিনিয়োগ যেগুলো করা হয়েছে সেগুলোকে ভালোভাবে করা, বিশেষত আমি বলবো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D তে আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু অনেক কম, এগুলো বাড়াতে হবে। আপনি যেহেতু R&D এর কথা বললেন, সেক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে গবেষণা, এই ধরনের গবেষণার ক্ষেত্রে আপনি কি মনে করেন আমাদের দেশে কি যথেষ্ট সুযোগ রয়েছে, এবং সেক্ষেত্রে কি আমরা সেই সুযোগটা তৈরি করতে পারছি? যথেষ্ট বাজেট, এটা সবাই বলছে স্বাস্থ্য খাতে আরো বাজেটের পরিমাণ বাড়লে ভালো হতো, কিন্তু তো এটাও সত্য কথা যে আপনি দেখেছেন স্বাস্থ্য খাত নিয়ে যথেষ্ট টাকা পয়সা, দুর্নীতি, ইউটিলাইজেশন, প্রপার ইউটিলাইজেশন নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছিল গত কয়েক বছর ধরে, যদি আমি বলি। তো এখন কি শুধু আমরা বাজেট বাড়ানোর ক্ষেত্রেই মনোযোগ দেব, নাকি প্রপার ইউটিলাইজেশনের ক্ষেত্রে ও যাই অ্যালোকেট করছি সেটার সফলভাবে প্রয়োগের ক্ষেত্রে একটু মনোযোগটা বেশি দেওয়া উচিত? কি মনে হয়? না, কোভিড এর প্রেক্ষিতে আমাদের অবশ্যই বাজেট বাড়াতে হবে, এবং সরকার যে 10,000 কোটি টাকার একটা থোক বরাদ্দ রেখেছেন, এটা ভালো। এখানে একটা টাকা রাখা হয়েছে, যদিও প্রয়োজনের তুলনায় অত হয়তো বেশি না, কিন্তু একটা রাখা হয়েছে হলো যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। এটা এটা আমাদের বিনিয়োগ খুবই কম ছিল, এবং এটা একটা, মানে আপনি যদি দেখেন টাকার অঙ্ক, এবং সেটাও তারা ফেরত দিয়ে দেয়, যাতে করে অন্যরা এটা খরচ করে, কারণ ওইটুকু খরচ করার তাদের সক্ষমতা নেই। সো ডিটেলসে যাওয়া যেত এগুলোতে। তো এগুলো তো একদিনে হবে না, এখানে একটা কালচার দরকার, রিসার্চারদেরকে প্রণোদিত করা দরকার, তাদের জন্য ফান্ড দেওয়া দরকার, ইউনিভার্সিটিগুলোর সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা যারা দেন, হেলথ ডেলিভারি, তাদের আরো সংযোগ দরকার। এই এই জিনিসগুলোতে আমাদের আরো অনেক মনোযোগ দিতে হবে। এটা শুধু টাকার অঙ্ক না, এখানে অর্থায়নের সাথে সাথে আমাদের এই যে গবেষণার জন্য যে আবহ সৃষ্টি করা, এবং ইউনিভার্সিটিগুলোর সাথে, রিসার্চ সেন্টারগুলোর সাথে হেলথ ডেলিভারির যে সংযোগ, এগুলোকেও আমাদের শক্তিশালী করতে হবে। কোভিড আরেকবার এটা দেখিয়ে দিল এই প্রয়োজনীয়তা। স্যার, আপনি কিছুক্ষণ আগে আলাপচারিতার ক্ষেত্রে বলছিলেন যে বাংলাদেশ সরকার তার অবস্থা যদি আরেকটু পরিষ্কার করতো, তাহলে হয়তো COVID-19 এর কারণে বিভিন্ন সাহায্য সংস্থা থেকে আমাদের ঋণ পেতে আরো সুবিধা হতো, এবং সেটা হয়তো বা বাংলাদেশের জন্য ভালো হবে সেই ঋণটা গ্রহণ করতে পারলে, যদি সেটা কম সুদে হয়, যদি অন্যান্য সুযোগ সুবিধা কথা চিন্তা করে বাংলাদেশ গভর্নমেন্ট নিলেও নিতে পারে। সেক্ষেত্রে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক কিছু ঘটে গেল দেশে বিদেশে, বাংলাদেশ কি যথেষ্ট আর্থিক সহযোগিতা পেয়েছে এই ধরনের আন্তর্জাতিক সংস্থা থেকে? যদি না পেয়ে থাকে, তাহলে কি আমরা আবারও সেই একটা ধোঁয়াশা আশার মধ্যে আমাদেরকে স্বপ্নের দিনগুলো বুনছি, যে আমরা COVID-19 এর ক্ষেত্রে হয়তো বা বিদেশি সাহায্য সংস্থাদের কাছ থেকে বিশেষ কোনো সাহায্য পাবো?
না দেখুন, জলবায়ুর কথা যদি আপনি বলেন তো অবশ্যই আমরা তো, আপনি জানেন যে আমরা বাংলাদেশ এসডিজি বাস্তবায়ন করছি এবং এসডিজি বাস্তবায়নকে সরকার কিন্তু বেশ অগ্রাধিকার দিয়েছে। আমাদের যে চলমান সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তারপরে এটা এখন শেষ হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2030-এ শেষ হবে। এই 15 বছরে 3 পরিকল্পনার মাধ্যমে আমাদের কিন্তু এই যে এসডিজির যে মূল যে ফিলোসফি, যে অর্থনৈতিকভাবে উন্নত, পরিবেশ বান্ধব এবং সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক একটা বাংলাদেশ আমরা চাই বাই 2030। এই যে 17টা গোল এবং 169টা টার্গেট সেখানে আছে এসডিজির, তার মধ্যে একটা বড় হলো যে এই আপনি যেটা বলবেন যে পরিবেশ এবং পরিবেশ বান্ধব উন্নয়ন। সরকার সেখানে বেশ কিছু চেষ্টা করছে। আমাদের এখানে আপনি জানেন রেডিমেড গার্মেন্টস এর নিটওয়্যার ফ্যাক্টরি ওয়ার্ল্ডের 10টা যে গ্রিন ফ্যাক্টরি, তার মধ্যে 7টা বাংলাদেশ। এগুলো কিছু কিছু হচ্ছে বিভিন্ন দিকে, বাট বৈদেশিক যে আপনি সহায়তার কথা বললেন, এখানে যেরকম সহায়তা স্বল্পোন্নত দেশগুলোর জন্য দেওয়ার কথা ছিল, যে অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল, গ্লোবাল ক্লাইমেট ফান্ডে যে টাকা আসার কথা ছিল, এগুলো কিন্তু আসেনি। আমরা বিভিন্ন গ্লোবাল যে ফোরাম আছে সেখানে আমরা এগুলো নিয়ে নিরন্তর আমরা ফাইট দিচ্ছিলাম এই কোভিড এর আগে, এখনো অনলাইনে আমরা ফাইট দিয়ে যাচ্ছি। সুতরাং এটা অভ্যন্তরীণ একটা ব্যাপারও আছে, কিন্তু এটার আন্তর্জাতিক একটা একটা অনুকূল পরিবেশের ব্যাপারও কিন্তু আছে। এবং সেইটা করলে আমাদের কেবলমাত্র যে পরিবেশের প্রতি আমাদের আমরা ইতিবাচক মনোভাব রাখলাম তা না, এটা অর্থনৈতিক উন্নয়নেও এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে। এবং স্বাস্থ্যের সাথেও পরিবেশের, আপনি জানেন যে একটা খুবই একটা বড় বড় ধরনের সংশ্লেষ আছে, এই সংশ্লেষটাকেও আমাদের মাথায় রাখতে হবে। স্যার, আপনি তো নিশ্চয়ই উন্নত বিশ্বের বিভিন্ন খবরাখবর ফলো করেন। আপনি নিশ্চয়ই জানেন উন্নত বিশ্বে এমপ্লয়াররা তাদের এমপ্লয়ীদের ক্ষেত্রে স্বাস্থ্য বীমা, যেটাকে আমরা বলি হেলথ ইন্স্যুরেন্স, দিয়ে থাকে। বাংলাদেশের কি তেমনটা সময় এসে দাঁড়িয়েছে এ নিয়ে চিন্তা ভাবনা করার? অবশ্যই আমার মনে হয় যে আমাদের এখন, আমরা এই কোভিড আরেকবার দেখিয়ে দিল যে আমাদের ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স স্কিমের দিকে আমাদের যেতে হবে। আপনি যদি দেখেন চলমান যে বাজেট আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রবাসীদের জন্য স্বাস্থ্য বীমা, সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা, এগুলোর কিন্তু অনেকগুলো প্ল্যান ছিল। তো এবং আওয়ামী লীগের ইলেকশন ম্যানিফেস্টোতেও ক্রমান্বয়ে সোশ্যাল সেফটি নেট থেকে সোশ্যাল সিকিউরিটি এবং স্বাস্থ্য খাতে বরাদ্দকে ক্রমান্বয়ে স্বাস্থ্য এই যে ইন্স্যুরেন্স স্কিমের দিকে নিয়ে যাওয়ার, ইউনিভার্সাল যেটাকে আমরা বলি সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, সেটার দিকে নিয়ে যাওয়ার একটা অঙ্গীকার কিন্তু আছে। সুতরাং আমি বলবো যে কোভিড আমাদেরকে একটা সুযোগ করে দিল যে এইটার যে প্রয়োজনীয়তা, এটা আরেকবার দেখালো। কারণ মানুষ এই কোভিড এর মধ্যে নানান ধরনের সমস্যায় কিন্তু আছে। একজন কেউ যদি আক্রান্ত হয় কোথায় যাবে, হসপিটালে অক্সিজেন আছে কিনা, ভেন্টিলেটর আছে কিনা, ভর্তি হতে পারবে কিনা, এগুলা নিয়ে তো নানান চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হচ্ছি। সুতরাং আপনি ঠিকই বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ, ক্রমান্বয়ে আমাদেরকে যেতে হবে, এক বছরে হবে না। বাট যেহেতু এইবারের বাজেটটা হলো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম বাজেট, আমরা কিন্তু একটা পাইলট বেসিসে এটা শুরু করতে পারি। স্যার, আপনি নিশ্চয়ই জানেন, আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, আমাদের দেশের প্রাণ হচ্ছে আমাদের কৃষক। আমরা যে যত বড়ই হয়ে উঠি না কেন, আজকে সে আমাদের সাকসেসের পেছনে যথেষ্ট ভূমিকা আছে আমাদের দেশের কৃষকের। আমি যদি অধ্যাপক মুস্তাফিজুর রহমানকে প্রশ্নটা করি, আমার জানার দরকার নেই আপনি কোন প্রফেশনে আছেন বা কোথায় চাকরি করছেন, রিগার্ডলেস, উইদাউট এনি বায়াসডনেস, একদম নির্মোহ আপনার মনের ভেতর থেকে যদি বলি, আপনি একটা মতামত দেন যে বাজেট আমরা দেখলাম বা দেখে আসছি বিগত কয়েক বছর ধরে, আপনি কি বিশ্বাস করেন যে আমাদের কৃষকদের প্রতি আমরা যথেষ্ট চেষ্টা করছি, তাদেরকে সম্মান জানিয়ে, তাদেরকে উৎসাহিত করে, তাদের যথোপযুক্ত যে প্রাপ্য সেটা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা তৈরি করতে, বিশেষ করে এই বাজেটের কথা যদি বলি? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। দেখুন, আপনি যদি বাংলাদেশের এই কোভিড কালীন সময়টাকে পত্রপত্রিকায় দেখেন, আপনি দেখবেন যে আমরা স্বাস্থ্যের কথা বলছি, যে স্বাস্থ্য সেবা পাচ্ছি কি পাচ্ছি না, কিন্তু পৃথিবীর সব উন্নত দেশে, বাদ দিলাম আমি, তাদেরকে বাদ দিয়ে যে অনুন্নত স্বল্পোন্নত দেশ এদের কথা বলি, সেখানে কিন্তু দুইটা চ্যালেঞ্জ সবসময় আপনি পত্রপত্রিকা দেখবেন।
খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা। বাংলাদেশে কিন্তু আমরা এই কোভিডের মধ্যেও আমাদের ফুড ভ্যালু চেইন আমাদের ঠিক আছে, মানুষ কিন্তু অনাহারে কেউ মারা যায় না। সুতরাং দেখেন, কৃষকরা আসলে আমাদের বিশাল একটা ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ যখন স্বাধীন হয় আমাদের 10 মিলিয়ন মেট্রিক টন ছিল আমাদের উৎপাদন, ধানের উৎপাদন। এখন আমরা 35 মিলিয়ন মেট্রিক টন করেছি দেখুন। এবং আমাদের যে কৃষির এক ফসলির জায়গায় 2 ফসলি, 3 ফসলি, এটা ডাইভার্সিফিকেশন, বৈচিত্র্যকরণ। এবং কৃষি খাতে কেবল শস্যর খাত না, লাইভ স্টক, ফিশারিজ, পোল্ট্রি, একটা বিপ্লব আমি বলবো, গ্রামীণ সেবা খাত। সুতরাং কৃষকরা অবশ্যই একটা বিশাল কাজ করেছে। সরকারকে শুড বি গিভেন ইটস ডিউ। সরকার অনেক প্রণোদনা দিয়েছে কৃষকের মেকানাইজেশনের জন্য, আমাদের এক্সটেনশন সার্ভিস যারা আছে কাজ করছেন, কিন্তু তারপরেও আমি বলবো আরো অনেক কিছু করার আছে। কৃষকের ন্যায্য মূল্য, আপনি যেটা বলেছেন যে ফার্ম গেট প্রাইস এবং কনজিউমার প্রাইস, হ্যাঁ, কৃষকের উৎপাদন মূল্য অনেক সময় উঠে না, সে যে মূল্য পাচ্ছে আর আমি ভোক্তা হিসেবে যে মূল্য দিচ্ছি, বড় পার্থক্য, কিন্তু মাঝখানে মধ্যস্বত্বভোগীরা এটা নিয়ে নিচ্ছে। শুধু এই জায়গাগুলোতে আমাদের অনেক কিছুই করার আছে। এবং আমার মনে হয় যে এইটা এই কৃষির মূল্য এবং শিল্প পণ্যের সাথে কৃষি পণ্যের মূল্যের যে একটা যে মূল্যের যে তুলনামূলক যে যে দাম, সেটার ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা রয়ে গেছে। সুতরাং আমি বলবো কৃষকের জন্য বিনিয়োগ, তার ভর্তুকি, এগুলো বাজেটে অব্যাহত রাখা হয়েছে, খুব ভালো। কিন্তু তার সে যাতে এই যে প্রকিউরমেন্ট প্রাইস, সেটা যাতে সে ঠিক মতো পায়, তার প্রক্রিয়াজাতকরণ যাতে আমরা করতে পারি, স্টোরেজ ফেসিলিটিস যাতে থাকে। কৃষকরা বিশ্ব দামে র মেটেরিয়াল কিনতে হয়, কিন্তু বিকৃত বিশ্ব বাজারে সে তেমন করতে পারে না। সেখানে আপনার স্যানিটারি, ফাইটোস্যানিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন, ল্যাবরেটরি টেস্টিং, এগুলোর সুযোগ আমাদের কৃষকদেরকে দিলে বিশ্ববাজারের যে অপরচুনিটি, সেটাও সে কিন্তু পেতে পারবে এবং তার ফলে সে ভালো মূল্যও পাবে। এই জায়গাগুলোতে আমাদের এখন সেকেন্ড জেনারেশন অফ চ্যালেঞ্জেস কিন্তু চলে আসছে। স্যার, বেলায় বেলায় অনেক বেলা বয়ে গেল, কথায় কথা অনেক সময় চলে গেল। তো এখন জানতে চাবো আপনার কাছে, কেমন লাগলো আজকের এই চ্যানেল 20 অনুষ্ঠানে এসে? আপনার অভিজ্ঞতাটা কি? না, আমার খুবই ভালো লাগছে। আপনি যেভাবে সাবলীল ভাবে প্রশ্ন করছেন এবং যেভাবে একটা ইনফর্মড ওয়েতে প্রশ্ন করছেন, সেটা আমার খুব পছন্দ হলো। আপনি বিষয়গুলি সম্বন্ধে পড়েছেন এবং সেটার ভিত্তিতে আপনি প্রশ্ন করার ফলে আমিও উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি। এবং আপনার যারা দর্শক আছেন তাদের মধ্যে বিভিন্ন পেশার নিশ্চয়ই তারা সেখানে। তো আমি আশা করব যে আমরা যে আলোচনা করলাম এটা একেবারে অর্থনৈতিক একটা চর্চার মধ্যে আমরা ছিলাম সেটা না, আমরা যেভাবে আলোচনা করেছি এটা আপনার দর্শকরা সেটা নিশ্চয়ই আশা করি যে বুঝতে পেরেছেন, আমি বুঝাতে সক্ষম হয়েছি। এবং সেটা যদি কোনো জায়গায় ব্যর্থ হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ স্যার, কোনো সমস্যা নেই। আপনি তো বুঝতে পারছেন কোভিড-19 কালীন সময় যাচ্ছে, আপনার কি কোনো বিশেষ কিছু বলার আছে আমাদের দেশের জনসাধারণের প্রতি? সেটা হতে পারে অর্থনীতি নিয়ে, সেটা হতে পারে কোভিড-19 নিয়ে। আপনার যদি কোনো বিশেষ কিছু বলার থাকে আমাদের দেশের জনসাধারণের প্রতি, তো আপনি বলতে পারেন। দেখুন, আমি ইতিবাচক ভাবে আমাদের আলোচনাটাকে শেষ করতে চাই। বাংলাদেশ যখন নাকি স্বাধীন হয় তখন আপনি জানেন যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই দেশকে আমরা স্বাধীন করেছি। এবং সেই সময় অর্থনীতি যেরকম একটা দুর্যোগপূর্ণ একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে এবং তারপরে কত ধরনের পরিবর্তন বাংলাদেশে হয়েছে, সবটা পেরিয়ে। এবং আমার খেয়াল আছে যে 70-এর দশকে একটা বইয়ের নাম ছিল বাংলাদেশ দি টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট, এবং সেটার উপসংহার ছিল যে এই দেশটা এত সংকটের মধ্যে জন্মগ্রহণ করেছে, এই উন্নয়ন যদি এই দেশে সম্ভব হয় তাহলে পৃথিবীর যে কোনো দেশে উন্নয়ন সম্ভব। সেজন্য আমরা বইটার নাম এ টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট না দিয়ে
দি টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট দিয়েছি। সেই হলো বাংলাদেশ 70-এর দশকে। আর সেখান থেকে আমরা আজকে যেখানে এসেছি, আমাদের গৌরব এবং অহংকারের অনেক কিছু আছে, কিন্তু বিশ্ব একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের প্রবৃদ্ধি ভালো হয়েছে, কিন্তু শক অ্যাবজর্পশন ক্যাপাসিটি হয়তো আমাদের আরো শক্তিশালী করার প্রয়োজন আছে। এটাই আরেকবার আমরা দেখলাম। কিন্তু আমি খুবই আশাবাদী, আমাদের জনগণ, আমাদের দেশ, আমাদের যারা ইয়াং জেনারেশন, সবাই মিলে আমরা বাংলাদেশকে একটা এমন একটা বাংলাদেশে নিয়ে যাব যেখানে জনগণ, সেই যে এসডিজির কথা বললাম, যে অর্থনৈতিকভাবে উন্নত হবে, সামাজিকভাবে একটা অন্তর্ভুক্তমূলক সমাজ আমরা পাবো, এবং পরিবেশ বান্ধব বাংলাদেশ আমরা পাবো। সুতরাং কেবলমাত্র অর্থনৈতিকভাবে উন্নত হলেই হবে না, একটা বৈষম্য যাতে কম হয়, একটা যাতে সেখানে অন্তর্ভুক্তিমূলক সমাজ যাতে আমরা পাই, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা স্যারের কথা অনুযায়ী আজকের অনুষ্ঠানটা শেষ করব। দর্শক মন্ডলী, আমাদেরকে এগিয়ে যেতেই হবে, বাংলাদেশকে এগিয়ে যেতেই হবে, কেননা আমরা এগিয়ে যাওয়ার জন্যই এসেছি। আমরা কখনোই থামবো না, পিছপা হব না। আসুন এভাবেই আত্মবিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাই, বাংলাদেশটাকে গড়ে তুলি। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার এক নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সরকার প্রদত্ত স্বাস্থ্য নির্দেশনাগুলো মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।
Thank you.